দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন পড়ছি, তাই তো? সেমিস্টার 3 পড়ছি, থার্মোডাইনামিক্সের মধ্যে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন পড়া হচ্ছে, সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, যেখানে তোমার আজকের লেকচার হচ্ছে তোমার 5। তারিখ হচ্ছে আজকে 3 তারিখ। তা আমরা এখন পর্যন্ত কি পড়েছি? আমরা এখন পর্যন্ত মানে এই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের মধ্যে যে 4টে লেকচার দেওয়া হয়েছে, 4টে লেকচারের মধ্যে প্রথমে কিছু বেসিক কথাবার্তা বলে আমরা মোলার এবং পার্শিয়াল মোলার কোয়ান্টিটি, এই দুটো জিনিসে বেসিক্যালি জোর দিয়েছিলাম। যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টি তার মোলার এবং পার্শিয়াল মোলার কোয়ান্টিটি কেমন করে ডিফাইন করতে হয়, এবং মোলার এবং পার্শিয়াল মোলার কোয়ান্টিটির মধ্যে আদৌ কোনো তফাৎ আছে কিনা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে বা নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, এবং ফাইনালি তোমার এক্সপেরিমেন্টালি পার্শিয়াল মোলার এনথালপি এবং পার্শিয়াল মোলার ভলিউম কেমন করে ইভালুয়েট করতে হয় বা কেমন করে ডিটারমাইন করতে হয় সেটা নিয়ে ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল। আচ্ছা, সেকেন্ড ক্লাসে আমরা মেনলি ফোকাস করেছিলাম হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়ালটা, জেনারেল ডিসকাশনটা। কেমিক্যাল পোটেনশিয়াল একটা মোলার বা পার্শিয়াল মোলার গিভস মে এনার্জি, এবং এই যে কেমিক্যাল পোটেনশিয়ালটা সেইটাকে ইন টার্মস অফ অন্যান্য যে এক্সটেন্সিভ প্রপার্টিসগুলো আছে তার টার্মে লেখা যায়, মানে ইন্টারনাল এনার্জির টার্মসে বা এনথালপির টার্মসে বা হেলমোলফি এনার্জির টার্মসে বা গিভস এনার্জির টার্মসে, মানে সমস্ত রকমভাবেই যে লেখা যায় আর কি, সেটা আমরা দেখেছিলাম। তাদের মধ্যে রিলেশনসগুলোকেও বলা হয়েছিল। কেমিক্যাল পোটেনশিয়ালের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি, বা কেমিক্যাল পোটেনশিয়াল এটা বেসিক্যালি স্পন্টিনিটিকে কেমনভাবে কন্ট্রোল করে বা ইকুইলিব্রিয়াম পৌঁছালেই বা কী হয়, এটা নিয়েও আলোচনাটা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বেসিক্যালি ওই গিভস ডুহেম ইকুয়েশন, অ্যাডিটিভিটি রুল, এই টাইপের দু একটা ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন ডিরাইভ করেছিল। এটা ছিল সেকেন্ড ক্লাসে। আচ্ছা, থার্ড ক্লাসে আমরা ঢুকে গিয়েছিলাম যে কেমন করে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বের করতে হয় ফর ডিফারেন্ট সিস্টেমস। তাহলে প্রথম দিনে আমরা পিওর আইডিয়াল গ্যাস, তার জন্য কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বের করেছিলাম, এবং তার সঙ্গে আইডিয়াল গ্যাস মিক্সচার হলে তার কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা কেমন হয় সেটা নিয়ে আলোচনা হয়েছিল আর কি। আর ফাইনালি আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে যদি একটা আইডিয়াল গ্যাস মিক্সিং হয় তো থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো কেমন চেঞ্জ হচ্ছে সেইটা নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছিল। এবং রিয়েল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালটা কেমন করে আমি লিখবো ইন টার্মস অফ ফিউগাসিটি আর ফিউগাসিটি কোফিশিয়েন্ট, এইটা নিয়ে জাস্ট মূলত আমাদের আলোচনা হয়েছে। তো লাস্ট ক্লাসে যেখানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ রিয়েল গ্যাস, যেটা ইন টার্মস অফ ফিউগাসিটি আর ফিউগাসিটি কোফিশিয়েন্ট লেখা হচ্ছে আর কি, সেই জায়গা থেকে আমরা আজকে শুরু করব। যে আমাদের ফিউগাসিটি এবং ফিউগাসিটি কোফিশিয়েন্টের ডিসকাশনসটা কমপ্লিট হয়নি, আমাদের সেটা নিয়ে আরও কিছু কথাবার্তা বলার দরকার আছে। সেইটা প্রথমে কিছুক্ষণ সময় ধরে একটু আলোচিত হবে। তার পরের পার্টে হচ্ছে যে যদি কোনো একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশন হয়, মানে এখন ছিল সবটাই গ্যাসিয়াস সিস্টেম, গ্যাসিয়াস সিস্টেম না হয়ে যদি কোনো একটা লিকুইড বা ইন জেনারেল সলিউশন তুমি যদি কনসিডার করো যদি হয়, তাহলে তার কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা কেমন করে বের করতে হবে, কারণ এটা দরকার। কারণ এরপরেই আমরা যেটা পড়বো এই কেমিক্যাল পোটেনশিয়াল কনসেপ্টটাকে ইউজ করব তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটাকে বোঝার জন্য। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে একটা কেমিক্যাল রিয়াকশন করছে, সেটাকে নেসেসারিলি গ্যাস ফেজে ঘটবে সেরকম নয়, এটা লিকুইড ফেজেও ঘটতে পারে। সেইখানে ইন এ সলিউশন ইন জেনারেল কেমন করে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন লিখতে হয় আর কি, সেইটা সম্বন্ধে আজকে আমাদের আলোচনা হবে। দেখো, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ রিয়েল গ্যাস, পোটেনশিয়াল অফ এ রিয়েল বা নন আইডিয়াল গ্যাস আর কি, অফ এ রিয়েল গ্যাস কেমন করে লিখতে হয়, গিভেন বাই মিউ ইকুয়াল টু মিউ জিরো প্লাস
RT ln তোমার মানে f ই লিখছি f বাই 1 বার, হ্যাঁ, যেখানে এফটা হচ্ছে তোমার ফিউগাসিটি, আর এফটাকে তুমি লিখতে পারছো গামা ইন্টু পি হিসেবে, যেখানে এই গামাটা হচ্ছে তোমার ফিউগাসিটি কোফিশিয়েন্ট। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করেছিলে যে এটা হচ্ছে একটা রিয়েল গ্যাসের জন্য, এটা আমি জাস্ট রিয়েল গ্যাস এটা জাস্ট ধর এখানে তুলে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা বলেছিলাম, সেটা হচ্ছে যে যখন তুমি এফটাকে এই গামা ইন্টু পি সেইটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউ জিরো প্লাস RT ln পি বাই 1 বার প্লাস RT ln গামা হয়ে গেল। তাহলে এই যে প্রথমের পার্টটা, এই পার্টটাই হচ্ছে তোমার, যদি গ্যাসটা আইডিয়াল হতো তাহলে তার কেমিক্যাল পোটেনশিয়াল যেটা হয় সেটা প্লাস RT ln গামা। আচ্ছা, এই যে RT ln গামাটা, এইটা নিয়ে আমাদের আগের দিন মেন আলোচনাটা হচ্ছিল, যেটা বেসিক্যালি কোটা গিভেন টেম্পারেচার প্রেসারে, ধরো এইখানে যে টেম্পারেচার যে প্রেসার, আর এই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে তুমি বেসিক্যালি সেই টেম্পারেচার এবং সেই প্রেসার ইউজ করছো, তাহলে এই যে ডিফারেন্সটা সেটা বেসিক্যালি RT ln গামা। আচ্ছা, এইটাকে তুমি জাস্ট বলতে পারো, এইটাকে একটা পিওর সাবস্টেন্স আইডিয়াল থেকে রিয়েলে গেলে যে চেঞ্জটা হচ্ছে সেইটা, সেটাকে বলা হয় এক্সেস মোলার গিভসফি এনার্জি। এক্সেস মোলার গিভসফি এনার্জি, মানে কেমিক্যাল পোটেনশিয়াল মানে মোলার গিভসফি এনার্জি, সেটা হচ্ছে এক্সেস মোলার গিভসফি এনার্জি। আসলে এই এক্সেস ফাংশন যেটা, এই এক্সেস ফাংশন এই জিনিসটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আসলে এক্সেস ফাংশন হচ্ছে যে কোনো থার্মোডাইনামিক কোয়ান্টিটির ক্ষেত্রেই এক্সেস ফাংশনে ডিফাইন করা হচ্ছে এইরকম ভাবে যে কোন একটা এক্সটেন্সিভ প্রপার্টি সেটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি হয়, আর সরি রিয়েল নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হয়, আর আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হয়, সেটাই একটা স্পেশাল কেস যখন গ্যাসিয়াস সিস্টেম কনসিডার করছে, সেটা নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হবে আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হবে, এই যে ডিফারেন্সটা সেটাই বেসিক্যালি তোমার এক্সেস ফাংশন। তার মানে যদি ধরো একটা ধরে নাও এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, কোন একটা এক্সটেন্সিভ প্রপার্টি এইটা, এবারে তুমি জাস্ট এই ফর দা ধরো নন আইডিয়াল সলিউশন মাইনাস ফর দা আইডিয়াল সলিউশন, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা ধরো ফর দা টাইম ফাই দিয়ে এক্সপ্রেস করছি, এই ফাইটাকে বলা হবে তোমার এক্সেস ফাংশন। তাহলে যে কোনো কোয়ান্টিটি তোমার এক্সেস ফাংশন হতে পারে, যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টির ক্ষেত্রে তুমি এক্সেস ফাংশনটা ধরো ডিফাইন করতে পারো। ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, তুমি যদি এক্সেস গিভসফি এনার্জিটাকে বলতে চাও, এক্সেস গিভসফি এনার্জি, এক্সেস গিভসফি এনার্জি ফর মিক্সিং ধর আমি বের করতে চাই, এক্সেস গিভসফি এনার্জি ফর মিক্সিং, হ্যাঁ, এইটাকে এইরকম ভাবে ডিফাইন করো, ফাই সেটা হচ্ছে কি তোমার এই তুমি নন আইডিয়াল সলিউশন যদি হয় তার জন্য যে গিভসফি এনার্জি চেঞ্জ থাকে সেটা আমি এক কাজ করে ডেল্টা জি এক্সপেরিমেন্টাল বলছি, মাইনাস এই ডেল্টা জি মিক্সিংটা, মানে এটা হচ্ছে মিক্সিং প্রসেস, সেটা এক্সপেরিমেন্টালি কত হচ্ছে, মাইনাস ডেল্টা জি মিক্সিংটা যদি তুমি ধরে নিতে তার আইডিয়াল সলিউশন তখন কি হচ্ছে, এই ডিফারেন্সটা। তাহলে এটা কি হবে না, ডেল্টা জি মিক্সিংটা তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালু তোমাকে বলে দেওয়া থাকবে, আর এইটা ডেল্টা জি মিক্সিং কত হয় না এনআরটি সামেশন ওভার আই এক্সআই এলএন এক্সআই। তাহলে আইডিয়াল যদি হতো তাহলে কি হতো, ডেল্টা জি মিক্সিংটা হচ্ছে এনআরটি এলএন এনআরটি সামেশন ওভার আই এক্সএল এলএন এক্সআই হতো, মানে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এক্সেস ফাংশনগুলো কিন্তু বেসিক্যালি জিরো, ঠিক আছে। আর যদি নন আইডিয়াল সলিউশন হয় তাহলে এক্সেস ফাংশন একটা নন জিরো ভ্যালু থাকবে, সেটা বেসিক্যালি যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা মাইনাস হচ্ছে
যদি সলিউশনটাকে তুমি আইডিয়াল ধরতে তাহলে কি হতো, সেই যে ডিফারেন্সটা। ঠিক একই রকম ভাবে ধরো তুমি যদি এরকম ভাবে একটা জিনিস ডিফাইন করো, এক্সেস এনট্রপি ধরো ডিফাইন করছি, এক্সেস এনট্রপি ফর মিক্সিং, এইটা এটা আমি সাফিক্সে জি লিখছি, হ্যাঁ, এটা ফাই সাফিক্সে আমি এস লিখলাম। সেটা হচ্ছে কি না, ডেল্টা এস মিক্সিং, সেটা এক্সপেরিমেন্টালি কি হয়, মাইনাস ডেল্টা এস মিক্সিং, সেটা যদি সলিউশনটাকে আইডিয়াল ধরতে তাহলে কি হয়, সেই যে ডিফারেন্সটা, এটা হয়ে যাবে কত, ডেল্টা এস মিক্সিং এক্সপেরিমেন্টাল ভ্যালুটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল এন আর সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই। তাহলে এইটা হচ্ছে তোমার এক্সেস মোলার এক্সেস এনট্রপি ফর মিক্সিং। আর এক্সেস এনথালপি বা ভলিউম সেটা অনেক সহজ ব্যাপার। এক্সেস এনথালপি ফর মিক্সিং যখন তুমি বলছো, এখানে কিন্তু আইডিয়াল সলিউশনে ডেল্টা এইচ মিক্সিংটা জিরো, তার মানে তুমি যে এনথালপির চেঞ্জটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে তোমার এনথালপি অফ মিক্সিং এর ভ্যালু, মানে এক্সেস এনথালপি অফ মিক্সিং, মানে ডেল্টা এইচ মিক্সিং এক্সপেরিমেন্টালি মাইনাস ডেল্টা এইচ মিক্সিং যদি সলিউশনটা আইডিয়াল হতো, হ্যাঁ এইটা। আর ডেল্টা এইচ মিক্সিংটা এইটা বেসিক্যালি তোমার জিরো হয়ে যায় বলে এইটা একদমই জাস্ট যে এনথালপির চেঞ্জটা তুমি দেখতে পাচ্ছ সেই পুরোটাই তোমার হচ্ছে এক্সেস এনথালপি ওভার মিক্সিং। আর এক্সেস ভলিউম অফ মিক্সিং, এটা যদি তুমি বলো ওই একই রকম ভাবে ফাই ভি, এটা হচ্ছে ডেল্টা ভি মিক্সিং এক্সপেরিমেন্টালি কি হচ্ছে মাইনাস ডেল্টা ভি মিক্সিং আইডিয়ালি কত হয়। আচ্ছা আইডিয়ালি যেহেতু জিনিসটা জিরো, তাহলে এইটা একদমই ডেল্টা ভি মিক্সিং এক্সপেরিমেন্টালি যেটা হচ্ছে তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে যেটা করলাম, একটা এক্সেস ফাংশন জিনিস ডিফাইন করলাম, সেটা বেসিক্যালি হচ্ছে নন আইডিয়ালি তার ভ্যালুটা কত বা এক্সপেরিমেন্টালি তার ভ্যালুটা কত, মাইনাস যে আইডিয়াল ধরে নিলে তার ভ্যালুটা কত। এগুলো আমি সবকটা এক্সটেন্সিভ প্রপার্টি, তার জন্য আমি এক্সেস ফাংশন ডিফাইন করেছি। এবারে পার মোলে যদি তুমি করতে, সেগুলো সব এক্সেস মোলার কোয়ান্টিটি হয়ে গেল। যেমন আমি এখানে আরটি এলএন গামা যেটা, সেটা এক্সেস মোলার গিবস এনার্জি হয়েছে। এবার যদি এন মোল কোনো একটা সাবস্টেন্স থাকতো, জাস্ট কিছুই না, এখানে একটা এন দিয়ে গুণ করে দেওয়া, এন আর টি এল এন গামা, সেটা হচ্ছে তোমার এক্সেস গিবস এনার্জি হয়ে যেত। ঠিক আছে, তাহলে এক্সেস ফাংশন এই টার্মটা ডিফাইন করা হয়। আচ্ছা এবারে এই যে আর টি এল এন গামা, এই টার্মটা কিন্তু একটা ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। মানে আর টি এল এন গামা কিন্তু ইজ এ মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এই যে আর টি এল এন গামা, এই যে পার্টটা, এইটা কিন্তু ইজ এ মেজার অফ deviation from ideality, is a measure of deviation from ideality। তাহলে তুমি এই আরটি এলএন গামা, মানে এখান থেকে তুমি বলতে পারো এলএন গামা অথবা গামা, এরা বেসিক্যালি ইজ এ মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। মানে পুরোটা তুমি যদি কেমিক্যাল পোটেনশিয়াল টার্মসে ওই স্কেলে করতে গেলে তাহলে আরটি দিয়ে তোমাকে গুণ করতে হচ্ছে। আদারওয়াইজ শুধু এলএন গামা বা গামা ধরেও তুমি কাজটাকে করতে পারবে, ইজ এ মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। দেখো যদি এমন হতো যে তোমার ইফ গামাটা তোমার বেসিক্যালি 1 হয়ে যাচ্ছে, তখন এলএন গামাটা সেটা বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে। এটা ইমপ্লাই করছে যে আরটি এলএন গামা সেটা তোমার 0 হয়ে গেল। এটা ইমপ্লাই করছে যে মিউ নন আইডিয়াল তার কেমিক্যাল পোটেনশিয়াল আর আইডিয়াল কেমিক্যাল পোটেনশিয়াল তারা সমান হয়ে যাচ্ছে। মানে আরটি এলএন গামা সেইটা বেসিক্যালি মিউ রিয়েল মাইনাস মিউ আইডিয়াল। যদি গামা কোনো কারণে 1 হয়ে যায়, তখন তুমি দেখতে পাচ্ছ যে ওই যে এক্সেস মোলার গিবস এনার্জি সেটা অ্যাকচুয়ালি 0 হয়ে যায়, তখন মিউ রিয়েল ইকুয়াল টু মিউ আইডিয়াল হয়ে গেছে। তাহলে দিস করেসপন্ডস অ্যান আইডিয়াল সলিউশন, করেসপন্ডস অ্যান আইডিয়াল সলিউশন। তাহলে গামাটা 1 হয়ে যাওয়া ইজ এ মেজার অফ আইডিয়াল সলিউশন, বা এলএন গামাটা 0 হয়ে যাওয়া ইজ এ মেজার অফ, মানে মানে করেসপন্ডস করছে একটা আইডিয়াল সলিউশন। এবারে ফর নন আইডিয়াল সলিউশন,
নন আইডিয়াল সলিউশন বললে অ্যাকচুয়ালি ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি এখন আমি এইগুলো সবটাই সলিউশন না বলে আইডিয়াল গ্যাস বলা দরকার, কারণ এখনো সলিউশন আমি ঢুকিনি সেইভাবে। হ্যাঁ, মানে দিস করেসপন্ডস অ্যান আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস। আচ্ছা, ফর নন আইডিয়াল গ্যাস তোমার কি হচ্ছে, গামাটা আদার দেন ওয়ান হচ্ছে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে আমি দেখতে চাইছি যে কখন গামাটা গ্রেটার দেন ওয়ান আর কখন গামাটা লেস দেন ওয়ান। এইটা কিন্তু বোঝার একটা রাস্তা আছে যে কখন গামাটা গ্রেটার দেন ওয়ান আর কখন গামাটা লেস দেন ওয়ান। আর এইটা বোঝার জন্য তুমি একটু খেয়াল করে দেখো যে যেহেতু তোমার এই এলএন গামাটাকে এরকম করে একটা লেখার রাস্তা আমি দেখিয়েছিলাম যে 0 থেকে পি জেড মাইনাস ওয়ান বাই পি ইন্টু ডিপি। দেখো আমি আগের দিনে যখন ফিউগাসিটি কোফিসিয়েন্টটাকে ইন টার্মস অফ এক্সপেরিমেন্টাল মেজারেবল কোয়ান্টিটি তার ফর্মে এক্সপ্রেস করেছি, সেখানে এই কাজটা আমি লিখেছিলাম যে এলএন গামাটা হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস ওয়ান বাই পি ইন্টু ডিপি। ঠিক আছে, এটা মানে তুমি এখানে ওই দুদিক থেকে 8টি টাকা বাদ দিয়ে জাস্ট লিখছো আর কি। তাহলে এবার এখান থেকে খেয়াল করে দেখো যে কখন তোমার 8টি এলএন গামাটা পজিটিভ হবে না, বেসিক্যালি পজিটিভ হবে যখন জেডটা গ্রেটার দেন ওয়ান, তাই তো? মানে যখন তোমার জেডটা গ্রেটার দেন ওয়ান হচ্ছে, জেডটা গ্রেটার দেন ওয়ান হচ্ছে, তখন তুমি এই যেহেতু জিনিসটা পজিটিভ হচ্ছে তখন এলএন গামাটা দেখবে তোমার গ্রেটার দেন 0 হবে, আর আর এলএন গামাটা গ্রেটার দেন যাবে, গামাটা গ্রেটার দেন ওয়ান হয়ে যাবে। তাহলে এইটা কখন হবে না, এইটা হবে যখন জেডটা গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, এবার জেডটা গ্রেটার দেন ওয়ান কখন হয় সেটা আবার একটুখানি বুঝতে হবে। যে জেডটা গ্রেটার দেন ওয়ান মানে তুমি দেখো আবার জেডটা হচ্ছে বেসিক্যালি তোমার যে একটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে মোলার ভলিউম ডিভাইড বাই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মোলার ভলিউম। তার মানে রিয়েল গ্যাসের মোলার ভলিউমটা যখন আইডিয়াল গ্যাসের মোলার ভলিউম থেকে বেশি হবে তখন হবে। তাহলে এবারে তুমি যদি এই করো, মানে ধরো কোনো একটা ইকুয়েশন অফ স্টেটকে ভিরিয়াল ইকুয়েশন বা ইত্যাদি টার্মসে তুমি এক্সপ্রেস করো, তখন গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকে, ইন্টারমলিকুলার রিপালশন এসব থাকে। তাহলে রিয়েল গ্যাসের ভলিউমটা আইডিয়াল গ্যাসের ভলিউম থেকে বেশি হবে তখনই যখন ইন্টারমলিকুলার রিপালশনটা ডমিনেট করবে আবার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। আবার উল্টো দিকে তোমার রিয়েল গ্যাসের ভলিউমটা কম হয়ে যাবে দেন দ্য আইডিয়াল গ্যাসের ভলিউম যখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ডমিনেট করবে ওয়ার ইন্টারমলিকুলার রিপালশন। তাহলে গামা গ্রেটার দেন ওয়ান কখন, যখন জেড গ্রেটার দেন ওয়ান। তার মানে এটা কি বলছে না, এটা হবে যখন তোমার রিপালশন ডমিনেট ওভার, মানে ইন্টারমলিকুলার রিপালশন, এখানে ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। যখন ইন্টারমলিকুলার রিপালশনটা ডমিনেট করবে ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, তখন তুমি দেখবে যে গামাটা গ্রেটার দেন ওয়ান হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে এইটা কখন হবে না, যখন জেডটা লেস দেন ওয়ান, মানে কখন তোমার গামাটা লেস দেন ওয়ান হবে, তখন জেডটা লেস দেন ওয়ান। এইটা কি বলবে না, এইটা হবে হোয়েন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার রিপালশন। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা আমাকে আরেকটু ভালো করে আলোচনা করতে হবে যে কখন অ্যাকচুয়ালি, মানে দেখো গামাটা ওয়ান হওয়া মানে হচ্ছে এটা একটা আইডিয়াল গ্যাস। আর এবারে গামাটা আদার দেন ওয়ান হয়ে যাবে যখন আইডিয়ালিটি থেকে ডেভিয়েটেড হয়েছে। আর এবারে এখানে পসিবিলিটি আছে যে গামাটা গ্রেটার দেন ওয়ান হওয়া এবং গামাটা লেস দেন ওয়ান হওয়া। এবার গামাটা কখন গ্রেটার দেন ওয়ান আর গামাটা কখন লেস দেন ওয়ান এইটা একটুখানি ভালো করে বুঝতে হবে। যে তুমি দেখবে যে যখন জেডটা গ্রেটার দেন ওয়ান হচ্ছে তখন গামা গ্রেটার দেন ওয়ান হবে, সেই এক্সপ্রেশন থেকে তুমি পরিষ্কার বুঝে যেতে পারছো। আর যখন হচ্ছে তোমার জেডটা লেস দেন ওয়ান হয়ে যাবে, যে এইখান থেকে তুমি পরিষ্কার বুঝে যেতে পারছো, হ্যাঁ, যখন জেডটা লেস দেন ওয়ান হয়ে যাবে তখন গামাটা লেস দেন ওয়ান হবে। এবারে জেডটা কখন গ্রেটার দেন ওয়ান কখন লেস দেন ওয়ান সেটা আমরা যখন ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটাকে ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে এ বি ইত্যাদির ফর্মে লিখেছিলাম, সেইখানে কিন্তু মোটামুটিভাবে আলোচনা হয়েছিল। মানে অনেক ক্ষেত্রেই ধরো জুল থমসন এক্সপেরিমেন্ট এই নিয়ে যখন কথাবার্তা বলি তখন তোমার ওই কনসেপ্টটাকে কাজে লাগে। তারপরে ওদিকে তো এমনি রিয়েল গ্যাসের যখন আলোচনাটা হয়েছিল
সেখানে তোমার যে বিভিন্ন রকমের অ্যামাগার্স কার্ভ মানে জেড ভার্সেস পি প্লট বা পিভি ভার্সেস পি প্লট, এই যে ডিসকাশনস গুলো সেইখানে কিন্তু কখনো অ্যাট্রাকশন ডমিনেট করে, কখনো রিপালশন ডমিনেট করে, এই নিয়ে কিন্তু কথাবার্তা বলা হয়েছে। তাহলে সেই জায়গাটা আমরা আরেকটুখানি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা আমরা যেটা বুঝতে চাইছি, তাহলে বোঝার জন্য আমরা শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে, হ্যাঁ, যে তোমার ধরো মানে একটা মডেল গ্যাস তুমি জাস্ট কনসিডার করো। মডেল গ্যাস মানে সবচেয়ে ভালো হচ্ছে ভ্যান ডল গ্যাসটাকে নিয়ে ট্যাকেল করা। মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো তুমি অলরেডি কেমিক্যাল পোটেনশিয়াল হ্যানা ত্যানা তুমি অলরেডি ক্যালকুলেট করে ফেলেছো, তার ফিগারসিটি কোএফিসিয়েন্ট 1 হবে, সেই নিয়ে বলার কিছু আর নেই। তাহলে একটা নন আইডিয়াল গ্যাস, একটা টিপিক্যাল নন আইডিয়াল গ্যাস যেটা বহুল আলোচিত আর কি, সেরকম একটা গ্যাস নিয়ে গ্যাস আমরা দেখতে চাইছি যে তোমার ওই এটা কেমন হয় আর কি, তোমার ওই ফিগারসিটি কোএফিসিয়েন্টের এক্সপ্রেশনটা কেমন দেখতে হয় বা এলেন গামার এক্সপ্রেশন কেমন দেখতে হয়। সেইখান থেকে এই যে জেনারেল কনসেপ্টটা বলা হলো যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ডমিনেট করলে কি হবে, ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেট করলে কি হবে, সেইগুলো একটু বুঝতে পারা যায় কিনা একটুখানি দেখে নেওয়া যাক। ধরো আমি জাস্ট ভ্যান ডের ওয়াল গ্যাস দিয়ে স্টার্ট করছি। ধরো ভ্যান ডের ওয়াল গ্যাস, আচ্ছা ভ্যান ডের ওয়াল গ্যাস হচ্ছে পি প্লাস তোমার এটাকে যেভাবে খুশি লিখতে পারো, মানে আমি জাস্ট এটাকে ধরো এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর। এইটা হচ্ছে তোমার ভ্যান ডের ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা এইটা দিয়ে আমার কাজ হবে না, আমি যেটা করব যে এইটুকু কাজ আমি আর করে দিচ্ছি না, যে দিস ইকুয়েশন can be written in a virial form as, এটাকে একটা ভিরিয়াল ফর্মে জাস্ট লেখা যায় কেমন করে সেটা, আমি একদম জেড এর ফর্মে লিখছি। মানে জেড মানে হচ্ছে তোমার পি ভি বাই আর টি, এইটা একবারে সরাসরি জেডটা লিখি, এখানে জেডটাই আমার অ্যাকচুয়ালি লাগবে। এবং এটা খুব স্ট্যান্ডার্ড, এটা মানে মানে সবাই এটা জানো, যে কোনো বইয়ে থাকেও, ভি মাইনাস এ বাই আর টি পি বাই আর টি প্লাস টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব ডট 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 ডট। এইটা হচ্ছে তোমার জেডটাকে যদি তুমি ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লেখো তাহলে এক্সপ্রেশনটা হচ্ছে এরকম দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা এবারে এলএন গামা সেটা কি ছিল না, ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস 1 বাই পি ডিপি, এইটা। আচ্ছা তাহলে তুমি এই এক্সপ্রেশন থেকে দেখো জেড মাইনাস 1 করলে উপরের পার্টটা রইলো, পি দিয়ে ভাগ করলে একটা পি জাস্ট বাদ চলে গেছে, তারপরে এটা পড়ে থাকছে কত, বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1 বাই আর টি প্লাস টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি বাই আর কিউব টি কিউব প্লাস ডট ডট ডট। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি জেড মাইনাস 1 বাই পিটা হয়ে গেল। তাহলে এই আগের ইকুয়েশন থেকে জেড মাইনাস 1 করে তাকে পি দিয়ে ভাগ করে, তাহলে এই জিনিসটা রয়ে গেল, ঠিক আছে। আর এইটা তোমার ইন্টিগ্রেট করতে হবে, এখানে ডিপি দিয়ে দাও, ইন্টিগ্রেট করো 0 থেকে পি অবধি। আচ্ছা এবারে দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা কোনো পি কন্টেনিং টার্ম নাই, শুধু ডিপিটা ইন্টিগ্রেট হয়ে গেলে হচ্ছে পি মাইনাস 0, অর্থাৎ তোমার পি হয়ে গেল। তাহলে এই প্রথম পার্টটা হয়ে গেল বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি, এই পার্টটা রয়ে গেল, প্লাস এইদিকে থাকছে টু বি মাইনাস এ বাই আর টি। আর এইটা যখন ইন্টিগ্রেট করবে তোমার এটা পি আর ডিপি ইন্টিগ্রেট করে পি স্কোয়ার বাই 2 হয়ে যায়, অর্থাৎ এ পি স্কোয়ার বাই 2 আর কিউব টি কিউব হয়ে যায় প্লাস ডট 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 এগুলো। তাহলে এলএন গামা হচ্ছে এটা, ঠিক আছে। এলএন গামার এক্সপ্রেশন হচ্ছে এইটা, হ্যাঁ। এবার এখানে গামাটা দরকার নেই, তুমি যদি করতে চাও তো করতে পারো। গামাটা মানে বেসিক্যালি এক্সপোনেনশিয়াল অফ এই যে ভেতরে যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটি আর কি, বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি প্লাস টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি স্কোয়ার বাই 2 আর কিউব টি কিউব প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে তোমার গামার এক্সপ্রেশন বেরোলো। তাহলে এলএন গামা বা গামার এক্সপ্রেশন তোমার এখানে বেরিয়ে যাচ্ছে। আর যখন তোমার ধরো মিউ রিয়েল মাইনাস মিউ আইডিয়াল এইটা করো, এইটা বেসিক্যালি তোমার আর টি এলএন গামা হয়। তাহলে এলএন গামা যদি এটা হয় তাহলে আর টি এলএন গামা করলে এখানে আর টি গুণ হয়ে গেলে
প্রথম পার্টটা থাকছে বি বাই এ বাই আর টি ইন্টু পি রইল প্লাস টু বি মাইনাস এ বাই আর টি, তাহলে একটা আর টি গুণ হয়ে গেছে, মানে এখানে এ পি স্কোয়ার বাই এই টু আর স্কোয়ার টি স্কোয়ার, এটা হলো আর সব আছে। তার মানে এখান থেকে দেখো তুমি জাস্ট রিয়েল গ্যাসের ক্ষেত্রে মানে ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে মানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ ভ্যান ডার ওয়াল গ্যাসকে এইরকম ভাবে লিখতে পারবে, কেমিক্যাল পোটেনশিয়াল অফ ভ্যান ডার ওয়াল গ্যাস মিউ ভ্যান ডার ওয়াল, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস এই যে টার্মটা আছে মানে ভেতরের পার্টটা বি মাইনাস এ বাই আর টি, বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি প্লাস টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি স্কোয়ার বাই টু আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডট 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 ডট, এটা হ্যাঁ। আচ্ছা, এবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালটা কি? স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল হুইচ ইজ ফাংশন অফ টেম্পারেচার অনলি প্লাস আর টি এল এন, আমি একবারে পি লিখছি, মানে পি মানে কিন্তু এখানে বেসিক্যালি পি বাই ওয়ান বারটা আছে, মানে এটা সবসময় লেখা হয় না, মানে এটা তোমাকে বুঝে নিতে হবে যে এল এন পি মানে কিন্তু নিচে পি বাই ওয়ান বার আছে কিন্তু এটা, হ্যাঁ মানে এটা কিন্তু পি বাই ওয়ান বার এটা তোমার আছে, মানে ঠিক আছে ওয়ান বার আমি লিখে দিচ্ছি না হলে পি বাই ওয়ান বার, ঠিক আছে। আর এটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন প্লাস এই যে পার্টটা ছিল বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি প্লাস টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি স্কোয়ার বাই টু আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডট ডট ডট, তাহলে এইটা দেখো তুমি কেমিক্যাল পোটেনশিয়াল ফর ভ্যান ডার ওয়াল গ্যাস সেটা কিন্তু তোমার জাস্ট এরকম দেখতে, মানে আমি দেখো ওই একদম শুরুতে মানে ফিউগাসিটি বা ফিউগাসিটি কনসেপ্ট ইন্ট্রোডিউস করার আগে, ফিউগাসিটি বা ফিউগাসিটি কোএফিসিয়েন্ট ইন্ট্রোডিউস করার আগে জাস্ট তোমার আইডিয়া ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য ভলিউমটাকে ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখে আমি একটা কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন তোমাকে একদম শুরুতে বের করে দিয়েছিলাম, মানে আগের ক্লাসে যেখানে ফিউগাসিটি বা ফিউগাসিটি কোএফিসিয়েন্ট ইন্ট্রোডিউস হলো তার ঠিক আগে আমি বলেছিলাম যে যদি তুমি একটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বের করতে চাও তো তুমি এইরকম ভাবে করতে পারো। তারপর আমি বলেছিলাম দেখো জিনিসটা বেশ বাজে দেখতে, দেখো এই ফর্মটা খুব একটা তো ভালো দেখতে নয়, এক নম্বর। আর দু নম্বর যেটা হচ্ছে যে বাস্তবের যে গ্যাসগুলো তারা যে ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটও স্ট্রিক্টলি ফলো করে সেটাও তো আবার নয়, তাহলে বেটার হচ্ছে একটুখানি অন্যরকম ভাবে লেখা, সেই জন্য ফিউগাসিটি বা ফিউগাসিটি কোএফিসিয়েন্ট গুলো ইন্ট্রোডিউস হয়েছিল। তাহলে ওই জায়গা থেকেও কিন্তু তুমি আলাদা করে ঘুর পথে তুমি কিন্তু ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটাকে এনে ফেলতে পারলে, তাহলে এইটা একটা জিনিস বেরোলো। আর আমি যে জায়গাটা মেনলি জোর দিতে চাইছিলাম সেইটা আগে একটুখানি বলে নিই, তারপর আবার এটা নিয়ে আমি আলোচনায় ফিরে আসছি। সেটা হচ্ছে দেখো যে এই যে তুমি এল এন গামার এক্সপ্রেশনটাকে বের করেছো, তাহলে ফর ভ্যান ডার ওয়াল গ্যাস এল এন গামার যে এক্সপ্রেশনটা তোমার বেরিয়েছে এই যে বি মাইনাস এ বাই আর টি পি বাই আর টি, বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি প্লাস টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি স্কোয়ার বাই টু আর কিউ টি কিউ প্লাস ডট ডট ডট। আচ্ছা, এবারে যদি প্রেশারটা প্রচন্ড বেশি এবং টেম্পারেচারটা প্রচন্ড কম না হয় সেই সিচুয়েশনটা আমি আগে দেখে নিই, তাহলে হোয়েন প্রেশার ইজ নট টু হাই and temperature is not too low, প্রেসার যদি প্রচন্ড বেশি না হয় এবং টেম্পারেচার যদি প্রচন্ড কম না হয়, হ্যাঁ when pressure is not too high and temperature is not too low, দেন তুমি কি লিখতে পারছো, দেন দেখো তুমি লিখতে পারছো যে এল এন গামাটাকে তুমি অ্যাপ্রক্সিমেট করে দাও বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি দিয়ে, মানে আসলে যেটা হয় যে এই এই এ বি এমনি ছোট, এইখানে দেখো এখানে বি মাইনাস এ তো আছে তার সঙ্গে আরেকটা এক্সট্রা এ আছে, তাহলে এই টার্মটা আরো ছোট হবে, তার মানে এটা তো ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে ব্যাপারটা আছে, প্রথমটা থেকে পরেরটা ছোট পরেরটা আরো ছোট ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরের পার্টগুলো ইম্পর্টেন্ট হয়ে যেতে পারতো যদি প্রেশারটা প্রচন্ড বেশি হতো আর টেম্পারেচারটা প্রচন্ড কম হতো, কিন্তু আমি প্রেশারটা কিন্তু অতটা বেশি নিচ্ছি না এবং টেম্পারেচার কিন্তু অতটা কম নিচ্ছি না, তখন এল এন গামাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি এইরকম ভাবে লিখতে পারো। আচ্ছা, এবারে এখানে দেখো দুটো কেস, কেস ওয়ানটা হচ্ছে যে যখন
বিটা গ্রেটার দ্যান এ বাই আর টি, মানে একটা গিভেন টেম্পারেচারে যখন বিটা গ্রেটার দ্যান এ বাই আর টি, দ্যাট ইজ হোয়েন, আচ্ছা বি এর মধ্যে ইন্টারমলিকুলার রিপালশন থাকে আর এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকে, তাহলে বি গ্রেটার দ্যান এ বাই আর টি কথাটা মানেটা হচ্ছে দ্যাট ইজ হোয়েন ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার রিপালশন dominates over intermolecular attraction। হ্যাঁ, যখন মানে বিটা গ্রেটার দ্যান এ বাই আর টি মানে হচ্ছে যখন ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, তখন কি হচ্ছে, বিটা গ্রেটার দ্যান এ বাই আর টি হয়ে গেলে এলএন গামাটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, অর্থাৎ গামাটা গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে, বা গামা যেহেতু এফ বাই পি তাহলে এফটা গ্রেটার দ্যান পি হয়ে যাচ্ছে। তাহলে যখন ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেটস করছে ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, তখন এই টার্মটা পজিটিভ হয়ে গেল, তখন গামাটা গ্রেটার দ্যান 1 হয়ে গেল। আবার কেস 2 তে যখন এ বাই আর টি গ্রেটার দ্যান বি হয়ে যাবে, কেস 2 তে when এ বাই আর টিটা গ্রেটার দ্যান বি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ডমিনেটস ওভার intermolecular attraction dominates over intermolecular repulsion, then ln গামাটা তখন লেস দ্যান 0 হয়ে গেল, অর্থাৎ গামাটা লেস দ্যান 1 হয়ে গেল, অর এফটা লেস দ্যান তোমার পি হয়ে গেল। দেখো এটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। তাহলে এই যে এখানে একটা জেনারেল স্টেটমেন্ট আমি বলেছিলাম যে কখন গামাটা গ্রেটার দ্যান 1 কখন গামাটা লেস দ্যান 1, তখন তুমি পরিষ্কার বুঝতে পারছো। এবং দেখো যেটা কথা হচ্ছে যে এই যে জেড এর এক্সপ্রেশনে যেহেতু আমি প্রেশারটাকে প্রচন্ড বেশি নিচ্ছি না, টেম্পারেচারটা প্রচন্ড কম নিচ্ছি, তাহলে এই টার্মটাকে বাদ দিলে তাহলে জেডটা কত হয়ে যায় 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি, এইটা। তাহলে বি যখন গ্রেটার দ্যান এ বাই আর টি হয়ে যায় তাহলে পরিষ্কার জেডটা গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে, আর বিটা যখন লেস দ্যান এ বাই আর টি হয়ে যাচ্ছে সেখানটা আপনার নেগেটিভ হয়ে যাচ্ছে বলে জেডটা লেস দ্যান 1 হয়ে যাচ্ছে। তার মানে এই যে গামাটা কখন গ্রেটার দ্যান 1 হচ্ছে তখন বেসিক্যালি জেডটা গ্রেটার দ্যান 1, আর গামাটা লেস দ্যান 1 কখন হচ্ছে না যখন জেডটা বেসিক্যালি তোমার লেস দ্যান 1। তাহলে যে ডিসকাশনটা ওখানে বলা হয়েছিল সেইটা কিন্তু তুমি এখানে পরিষ্কার বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে ভ্যান ডল গাছটাকে এক্সাম্পল হিসেবে ধরে নিয়ে আমি জাস্ট তোমার ওই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি আর টি এন এন গামা সেই পার্টটাকে আমি জাস্ট ইভ্যালুয়েট করলাম এবং সেইখান থেকে আমি ভ্যান ডল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল একটা এক্সপ্রেশন বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, জিনিসটা পরিষ্কার? আচ্ছা ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো যা বলেছি এখন পর্যন্ত, ব্যাপারটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার এই এফ গ্রেটার দেন এটা কি লেখা একদম লাস্টে? কোনটা? এই যে একদম লাস্টে এফ গ্রেটার দেন। এফ গ্রেটার দেন পি। আচ্ছা স্যার। হ্যাঁ, মানে গামা ফিউগাসিটি কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে এফ বাই পি, মানে যে আমি এই যে প্রথমেই লিখেছিলাম দেখবে এখানে, মানে সেটা আগের দিনও হয়েছে, এই যে এফটা হচ্ছে গামা ইন্টু পি, তাহলে এফ যদি গামা ইন্টু পি হয় তাহলে গামাটা কত এফ বাই পি, তাহলে ফিউগাসিটি কোএফিসিয়েন্ট হচ্ছে ফিউগাসিটি ডিভাইডেড বাই প্রেসার, গামা যদি গ্রেটার দেন 1 হয় তার মানে এফটা হচ্ছে গ্রেটার দেন তোমার পি, ঠিক আছে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল জিনিসটা? আচ্ছা আচ্ছা, আর এবারে দেখো যে যদি অন্যান্য তোমার গ্যাস হয়, হ্যাঁ তাহলে কিন্তু তুমি এখান থেকে বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি বের করে ফেলতে পারছো। ধরো আমি মানে আরো আসলে যেটা হয় তোমার এই যে না তোমার ধরো ভ্যান ডল গ্যাসটাকে তোমার সেন্টারে রাখতে হয়। ভ্যান ডল গ্যাসের ইকুয়েশন স্টেটটা পি প্লাস এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। আর এইখান থেকে তোমাকে তিনটে সিচুয়েশন চলে আসতে হবে। একটা সিচুয়েশন হচ্ছে এ বি সবাই 0, তখন ইকুয়েশন স্টেটটা কি হয় পিভি ইকুয়াল টু এনআরটি হয়ে যায়, অর্থাৎ আইডিয়াল গ্যাসের ইকুয়েশন স্টেট হয়ে যায়। আচ্ছা, আর একটা হতে পারে তোমার এটা 0 বাট বিটা নট ইকুয়াল টু 0, তখন ইকুয়েশন স্টেটটা কি হয় পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি হয়। তাহলে এই পার্টিকুলার কেসে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই, শুধু ইন্টারমলিকুলার রিপালশন আছে, আর এ আর বি দুজনেই 0 মানে তোমার অ্যাট্রাকশন রিপালশন দুটোই নেই।
সেকেন্ড কেসটা হচ্ছে এটা 0 বিটা নট ইকুয়াল টু 0 অর্থাৎ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কিন্তু ইন্টারমলিকুলার রিপালশন আছে। আর থার্ডটায় হচ্ছে বি ইকুয়াল টু 0 বাট এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা দেখতে হয় কেমন, বি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এন আর টি। এখানে এই এন বি কন্টেনিং টার্মটা তোমার বাদ চলে গেল, তাহলে এইটা হচ্ছে আর একটা ইকুয়েশন অফ স্টেট তোমার হয়ে গেল। আচ্ছা, এবারে যে রেজাল্টগুলো পেয়েছো সেই রেজাল্টগুলো কিন্তু তুমি জাস্ট এই ভ্যান ডল গাছের রেজাল্টে যেটা পাওয়া গেছে সেইখানে এ আর বি এর ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে তুমি জাস্ট করে ফেলতে পারো। ধরো আমি কথার কথা বলছি যে কেমিক্যাল পোটেনশিয়াল যে এক্সপ্রেশনটা বেরিয়েছে, কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা যদি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করো তাহলে এ আর বি তুমি 0 করে দাও। তাহলে দেখো এখানে এ আর বি আছে, সেগুলোকে 0 করে দাও। 0 করে দিলে এই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওই মিউ 0 অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্লাস আর টি এল এন পি বাই 1 বার, এটা তুমি কিন্তু পরিষ্কার পেয়ে যাচ্ছ। পি বাই 1 বার এটা তুমি পরিষ্কার কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা এটা হচ্ছে তোমার আইডিয়াল গ্যাসের জন্য। আচ্ছা, এবারে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, তার জন্য তোমাকে ফর্ম স্ক্র্যাচ তুমি করতে পারো। সেটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি যে একদম ধরো ভ্যান ডল গ্যাসের রেজাল্টটা তুমি জানো না, তাহলে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু যদি এনআরটি হয় তাহলে সেই ইকুয়েশনের জন্য তুমি মানে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বের করো, মানে বেসিক্যালি আর টি এল এন গামাটাকে বের করে নাও, তারপর আইডিয়াল গ্যাসেরটা যোগ করে তুমি জিনিসটাকে করে নাও। তাহলে দেখো এইটা করার জন্য তুমি কি করছো না, এটা দেখো জাস্ট এই ভ্যান ডল গ্যাসের যে এক্সপ্রেশনটা আছে সেইখানে তোমাকে এটাকে যা 0 করে দেওয়া, তাহলে এটাকে 0 করলে এই পার্টটা 0 হয়ে গেল, এখানে এ বাই আর টি 0 হয়ে গেল, শুধু এখান থেকে একটা বিপি টার্ম চলে এলো। তাহলে যেটা দাঁড়াবে এই ক্ষেত্রে মিউটা হচ্ছে মিউ 0 অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্লাস আর টি এল এন পি বাই 1 বার যেমন আছে আছে এইটা, তার সঙ্গে কি থাকছে না একটা বিপি টার্ম থাকছে, তাহলেই হয়ে যাবে। আর লাস্টেরটা দেখো, লাস্টের যদি বিটাকে 0 করো এটাকে নট ইকুয়াল টু 0 করো, তাহলে প্রথমটা আসছে মাইনাস এপি বাই আর টি থাকছে, আর পরের পার্টটা থেকে টু বি পার্টটা 0 হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার বাই 2 আর কিউব টি কিউব, এই টার্মটা চলে আসছে। তাহলে এই পার্টিকুলার কেসটা যদি তুমি করো সেটা দাঁড়াবে কত, মিউ ইকুয়াল টু মিউ 0 অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্লাস আর টি এল এন পি বাই 1 বার, এইটা মাইনাস এপি বাই আর টি এপি বাই আর টি মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার বাই 2 আর কিউব টি কিউব মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার বাই 2 আর কিউব টি কিউব, আরো সব যদি কিছু থাকে থাকবে আর কি। এটা আমি মানে যেহেতু ডট 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 করে তোমার যেতে পারো। তাহলে দেখো যার ভ্যান ডল গ্যাসের জন্য যদি তোমার এক্সপ্রেশনটা জানা থাকে তাহলে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে ফাইনাল এক্সপ্রেশনটা কেমন হয় সেটাকে আমি তোমার দেখিয়ে দিলাম। আচ্ছা, আইডিয়াল গ্যাসের জন্য যে এটা হয় সেটা তুমি অলরেডি মানে ভ্যান ডল গ্যাস শুরু করার আগে তুমি এইটা অলরেডি দেখে নিয়েছিলে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জিনিসটা এরকমই হয়। আচ্ছা, এবারে এই যে পরের পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু পরীক্ষায় অনেক সময়ই পড়ে যে ভ্যান ডল গ্যাসের জন্য অনেক সময় জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে যায়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জিনিসগুলো বড্ড সিম্পল হয়ে যায়। তখন এমন একটা ইকুয়েশন অফ স্টেট দিয়ে দেয় যেটা আইডিয়াল গ্যাসের মতো অত সিম্পলও না, ভ্যান ডল গ্যাসের মতো অত কমপ্লিকেটেড না আর কি, তার জন্য তোমাকে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বের করতে বলে আর কি। তাহলে আমি এইখান থেকে জাস্ট ভ্যান ডল গ্যাসের রেজাল্টটাকে জানতাম, সেইখানে এ ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0 বলে আমি এই রেজাল্টটাকে বের করে নিয়েছি। তাহলে তোমাকে আমি হোমওয়ার্ক যেটা দিচ্ছি, হোমওয়ার্ক হচ্ছে তুমি একদম শুরু করো স্টার্টিং ফ্রম দ্য ইকুয়েশন অফ স্টেট পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এটা তো অনেক সময় পি ভি বার মাইনাস বি করে আরটি এইভাবে থাকতে পারতো, মানে নাম্বার অফ মানে এন মোলের জন্য না করে 1 মোলের জন্য ইকুয়েশন অফ স্টেটটাকে লিখে আর কি। স্টার্টিং ফ্রম দ্য ইকুয়েশন অফ স্টেট এইটা derive the expression of chemical potential তুমি এইখান থেকে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা তুমি বের করো, এই কাজটা তোমায় আমি দিতে পারি আর কি। ঠিক আছে, তাহলে জাস্ট মানে এইটা বাড়িতে একটুখানি করে নেবে, কিছুই না, এটাকে তুমি লিখবে করে এখান থেকে জেডটাকে বের করবে, জেড মানে পিভি বাই আরটি, সেটা করে তুমি জেডটাকে বের করবে। এবারে ওই জাস্ট এলএন গামাটা বা আরটি এলএন গামাটা হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস 1 বাই পি ডিপি, হ্যাঁ মানে এলএন গামা যেটা ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস 1 বাই পি ডিপি, এখানে তুমি বসিয়ে দেবে।
বসিয়ে দিয়ে ইন্টিগ্রেটটাকে করবে, করে দেবে, খুব ইজিলি হচ্ছে এই এক্সপ্রেশনটা বেরিয়ে যাচ্ছে। এটা তোমাকে আমি বাড়িতে করতে দিলাম। তাহলে দেখো, তাহলে আমি এই যে আগের দিনে যে জায়গা থেকে শুরু করেছিলাম যে একটা নন আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালটা আমি কেমন করে লিখবো, দেখো এখন উই আর ইন এ পজিশন যা দিয়ে আমরা কিন্তু একটা নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বের করতে পারছি। ভ্যান ডাল গ্যাসের জন্য বের করলাম, তোমার আইডিয়াল গ্যাসের জন্য তো অলরেডি বের করিয়েছি, সেটা তো আর নতুন কিছু না। কিন্তু কিছু কিছু গ্যাস মানে হাইপোথেটিক্যাল গ্যাস আর কি, যাদের ক্ষেত্রে হয়তো শুধু অ্যাট্রাকশন আছে রিপালশন নেই, বা শুধু রিপালশন আছে অ্যাট্রাকশন নেই, তাদের ক্ষেত্রে যে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনগুলো কেমন হবে টাবে সেইগুলো কিন্তু আমরা বের করে ফেলেছি। ঠিক আছে, এই পার্টটা পরিষ্কার তো, কোনো অসুবিধা নাই তো? কারো অসুবিধা আছে? স্যার হ্যাঁ, ওই যেটা বি ইকুয়ালস টু জিরো বাট এ নট ইকুয়ালস টু জিরো, ওটার ক্ষেত্রে মিউ এর যে ইকুয়েশনটা ওই জায়গাটা মাইনাস এপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার হবে না? তাই ছিল না? মানে এই তো তোমার এক্সপ্রেশন, এটা তো এক্সপ্রেশন নাকি? হ্যাঁ, লন গামার যেটা ওই বি ইকুয়ালস টু জিরো বসালে মাইনাস সেটা না, এপি বাই এখানে একটা আর স্কোয়ার টি। না না, এখানে একটা আরেকটা আটটি আছে না, বা কোনটা বলছো তুমি? এই সেকেন্ড টার্মটা থেকে যেটা আসছে না এই টার্মটা থেকে যেটা আসছে বলছো? ওই যেটা বি ইকুয়ালস টু জিরো ছিল, যেটা ধরলেন এ নট ইকুয়ালস টু হ্যাঁ রে বাবা, জিরো। এই তো ভ্যান ডল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, এইখানে হ্যাঁ, তুমি বি ইকুয়াল টু জিরো বসিয়ে দাও, তাহলে কি হবে? তাহলে এই টার্মটা আসবে মাইনাস এপি বাই আর টি, তারপরের টার্মটা থাকছে মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার বাই টু আর কিউব টি কিউব, সেটাই আমি লিখেছি, আচ্ছা সেটাই আচ্ছা। লিখেছি। ঠিক আছে, মানে ভ্যান ডল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা তোমার জানা ছিল, সেইখানে তুমি বি ইকুয়াল টু জিরো এ নট ইকুয়াল টু জিরো বসিয়ে দাও। তাহলে এই ইকুয়েশনে তুমি জাস্ট যেটা করছো বি ইকুয়াল টু জিরোটাকে বসিয়ে দিচ্ছ, বসিয়ে দিলে যেটা হবে সেটা হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই জায়গাটা পরিষ্কার? কারো অসুবিধা আছে? মুখে একটু আওয়াজ করো মাঝে মাঝে। হ্যাঁ, ওই ক্যামেরা এ অন করে দিয়ে মানে ক্লাসে অ্যাটেন্ড করছো বলো করে অন্য প্যারালালি ক্লাস করছো বা প্যারালালি অন্য কিছু করছো, সেসবগুলো বন্ধ করো। আমি তো একটা কিছু জিজ্ঞেস করছি, হু বা হাঁ তার একটা অ্যান্সার আছে তো। মানে আমি এখন পর্যন্ত যা বলেছি ব্যাপারটা কি পরিষ্কার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। তা মুখ দিয়ে আওয়াজগুলো বেরোচ্ছে না কেন? মানে আমি যেটা বলছি না, এটা কি ঘুমিয়ে যাচ্ছ, ল্যাদ মেরে যাচ্ছ নাকি সব? আমি বকে যাবো আর তুমি ওখানে কি আড্ডা মারবে, চ্যাংড়ামি করবে নাকি? একটা কথা জিজ্ঞেস করা হচ্ছে, সঙ্গে সঙ্গে কোনো অ্যান্সার নেই। মানে উল্টো দিকে আছো না কি করছো, এই হচ্ছে অনলাইন ক্লাসের হচ্ছে কুফল আর কি। সামনাসামনি থাকলে সব গলা গলা টিপে দিতাম সব কটা, তাহলে বুঝতে পারতাম। মানে যা বলেছে এখন পর্যন্ত কার কি অসুবিধা আছে বল? नो सर क्लियर अप टू दिस। না স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে না বেসিক্যালি তুমি সব বের করতে পারো জানো। মানে যেমন তোমাকে আমি দেখাই কতগুলো জিনিস, যে যদি তুমি কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন জানো সেখান থেকে কিন্তু অনেক কিছু বের করতে পারা যায়। ধরো আমি কথা বলছি, ধরো তুমি আইডিয়াল গ্যাস দিয়ে শুরু করো। তো আইডিয়াল গ্যাসের জন্য তুমি ধরো কেমিক্যাল পোটেনশিয়ালটা তুমি লিখলে মিউ জিরো হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি প্লাস আরটি এলএন পি বাই 1 বার, এই তো। আচ্ছা, এবারে এই যদি এক্সপ্রেশনটা জানা থাকে সেইখান থেকে কি সব বের করে ফেলতে পারো, দেখো যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স এরকম একটা ইকুয়েশন তুমি লিখতে পারো, ডিমিউ হচ্ছে মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিটি, এটা। তো সেখান থেকে দেখো এস বারটা হতে পারে মাইনাস ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হতে পারে, অ্যান্ড ভি বারটাকে তুমি লিখতে পারছ ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। আচ্ছা, এইটা ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স কার জন্য ব্যবহার করছো না? ক্লোজ সিস্টেমে ব্যবহার করছো, আর যে সাবস্টেন্সটা নিচ্ছে সেটা পিওর সাবস্টেন্স। ক্লোজ সিস্টেম এবং পিওর সাবস্টেন্সের জন্য ডি মিউটা কিন্তু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিটি,
তা সেখান থেকে এস বারটা হয়ে যাচ্ছে মাইনাস ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, আর ভি বার হয়ে যাচ্ছে ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে দেখো এবার আইডিয়াল গ্যাসের জন্য যদি কেউ এনট্রপির এক্সপ্রেশন বের করতে চায় ফর আইডিয়াল গ্যাস, সে কি করবে, এস বারটা দেখো মাইনাস ডেল ডেল টি অফ কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা মিউ জিরো হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি প্লাস RT ln P বাই 1 বার, এইটা তোমাকে করতে হবে কনস্ট্যান্ট প্রেসারে। তাহলে প্রথম টার্মটা হলো ডেল মিউ জিরো, এটা কিন্তু টেম্পারেচারের ফাংশন, তাহলে এই ডেরিভেটিভটা তোমাকে কিন্তু করতে হবে। এটা হলো প্লাস, এই পার্টটা করলে হচ্ছে প্লাস না, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আর ln P বাই 1 বার। আচ্ছা, এবার কেমিক্যাল এনট্রপি বাই ডেফিনেশন যদি মাইনাস ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এবার সেই মিউটা যদি স্ট্যান্ডার্ড স্টেটে হয়ে যায় তাহলে সেটাকে আমি লিখবো স্ট্যান্ডার্ড স্টেটে তোমার মোলার এনট্রপিটা মাইনাস, সরি এটা প্লাস, হ্যাঁ, কারণ মাইনাস ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হচ্ছে এস বার, তাহলে মাইনাস ডেল মিউ জিরো বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হচ্ছে এস বার জিরো, এইটা হলো, আর তার সঙ্গে একটা থাকছে মাইনাস আর ln P বাই 1 বার। এইটা হচ্ছে দেখো আইডিয়াল গ্যাসের একটা মোলার এনট্রপির এক্সপ্রেশন। তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু এনট্রপির এক্সপ্রেশনটা এইরকম ভাবে তুমি বের করে নিতে পারো। ঠিক আছে, দেখো দিস ইজ দ্য এক্সপ্রেশন। আচ্ছা, আবার আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা অনেক সময় দেয়, যে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে ইকুয়েশন অফ স্টেটটাকে বের করতে বলে। তাহলে ভিবার যেহেতু ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে মোলার ভলিউমটা তুমি কি লিখতে পারছো, মানে ফর আইডিয়াল গ্যাস ডেল ডেল পি কি হলো, কার মাইক্রোফোন অন হয়ে গেল, এই দেখো, তাহলে ভিবারটা হচ্ছে ডেল ডেল পি, এবারে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা আমি কাছে বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে দেখো তাহলে এই প্রথম পার্টটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, মানে স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। তাহলে এখানে তুমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে, এটা টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে যদি প্রেসার রেসপেক্টে ডেরিভেটিভ করো, এই পার্টটা কি দিয়ে দেবে, তোমার জিরো দিয়ে দেবে, প্রথম পার্টটা জিরো দিয়ে দিল, আর এই পার্টটা কি দিবে দেবে, তো আরটি যেমন আছে। এবারে ln P দেখো 1 বার তো জাস্ট তোমাকে ডাইমেনশনলেস করার জন্য, তুমি যদি এটাকে ln P বাই 1 বারটাকে ln P মাইনাস ln 1 করতে, 1 যেহেতু কনস্ট্যান্ট, তার প্রেসার রেসপেক্টে ডেরিভেটিভ করলে জিরো হবে, তার মানে আসলে ln P তারই ডেরিভেটিভ হবে। তাহলে ln P এর ডেরিভেটিভ করলে কি হয়, 1 বাই পি হয়। তাহলে দেখো ভি বারটা হয়ে গেল RT বাই পি, অথবা তুমি এখান থেকে পি ভি বার ইকুয়াল টু দেখো RT পেয়ে গেলে। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস, দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে দেখো যদি কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন আমি জানি, তাহলে কিন্তু সেইখান থেকে তুমি যেমন এনট্রপির এক্সপ্রেশন বের করে ফেলতে পারবে, তেমন ভলিউমের এক্সপ্রেশন বের করে ফেলতে পারবে। আর ভলিউমের এক্সপ্রেশন বের করে ফেলতে পারা মানেই হচ্ছে তোমার ইকুয়েশন অফ স্টেটটাকে বের করে ফেলতে পারা। ঠিক আছে, এটা তাহলে আমি যদি ধরো আরেকটা ইকুয়েশন অফ স্টেটের কথা বলছি, মানে তোমার এই যে মানে ধরো আমি এরকম, মানে আমি কোন ইকুয়েশন অফ স্টেট এখন রাদার বলেও দিচ্ছি না, ধরো আমি এরকম বললাম যে ফর এ নন আইডিয়াল গ্যাস chemical potential is given as chemical potential এরকম একটা দিয়ে দেওয়া আছে, mu equal to mu zero as a function of temperature plus RT ln P by 1 bar minus B into P, plus B into P, plus B into P। তো এইটা ধরো কোনো একটা নন আইডিয়াল গ্যাস, তার জন্য কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন। আর এবারে আমি এইখান থেকে তার ইকুয়েশন অফ স্টেটটাকে বের করতে চাইছি। তার ইকুয়েশন অফ স্টেট বের করতে চাইলে তুমি শুরু করবে এইরকম ভাবে, যে আমি একবারে লিখে দিচ্ছি, উই নো মোলার ভলিউমটাকে তুমি লিখতে পারো, মানে আগে লিখেছি বলে আমি লিখছি,
কিন্তু তোমার যদি পরীক্ষায় পড়ে তাহলে এইটুকু পার্ট আমি আরেকবার করে দেবে। হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত যে পার্টটা সেটা আরেকবার করে দেবে, যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স তুমি লিখলে সেখান থেকে ভি বারটা হচ্ছে ডেল মিউ বাই ডেল পি আর কনস্ট্যান্ট টি। তাহলে এটা হচ্ছে তোমার কি ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। তাহলে এটা হয়ে গেল ডেল ডেল পি মিউ, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাথে কেমিক্যাল পটেনশিয়াল হুইচ ইজ ফাংশন অফ টেম্পারেচার অনলি, প্লাস আরটি এলএন পি বাই 1 বার একটা পার্ট তোমার আছে, প্লাস হচ্ছে বি ইন্টু পি, এই এর ডেরিভেটিভটাকে করতে হবে প্রেসারের রেসপেক্টে, তখন টেম্পারেচারটা তোমার কনস্ট্যান্ট। তা দেখো প্রথম পার্টটা 0 দিয়ে দিল, কারণ এই পার্টটা তোমার প্রেসার ইন্ডিপেন্ডেন্ট টার্ম, স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পটেনশিয়াল প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি, প্লাস এই পার্টটা তোমার দিয়ে দিল কি আরটি বাই পি দিয়ে দিল, আর এই পার্টটা তোমার কি দিয়ে দিচ্ছে তোমার বি দিয়ে দিচ্ছে। তো দেখো ভি বারটা হয়ে যাচ্ছে তোমার আরটি বাই পি প্লাস বি, তার মানে এবারে তাহলে ভি বার মাইনাস বি আর এই পিটা গুণ হয়ে গেল, তাহলে পি ইন্টু ভি বার মাইনাস বি, এটা হয়ে গেল তোমার দেখো এখানে 8। এটা এবারে 1 মোলের জন্য যদি তুমি করে দাও তাহলে ভি বারটাকে ভি বাই এন বসিয়ে দাও, তো ভি বাই এন বসিয়ে দিলে এখানে মাইনাস এন বি হয়ে যাবে, আর এনটা এখানে গুণ হয়ে গেলে এনআরটি হয়ে যাবে, মানে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে তোমার এনআর। দেখো তাহলে আমি যেমন এই কোনো একটা ইকুয়েশন অফ স্টেট থেকে কেমিক্যাল পটেনশিয়ালটাকে বের করতে পারি, বা উল্টো দিকে কেউ যদি কেমিক্যাল পটেনশিয়ালের এক্সপ্রেশনটা জানে তাহলে সেখান থেকে কিন্তু সে ইকুয়েশন অফ স্টেটটাকে বের করে ফেলতে পারে। আমি সেখান থেকে তোমাকে একটা কাজ আবার দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যে তোমার এই যে এই এক্সপ্রেশন থেকে তুমি ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ মোলার এনট্রপি। যেমন আগেরটা যেমন করে ক্যালকুলেট করেছি, এই যে যদি কেমিক্যাল পটেনশিয়াল এক্সপ্রেশন জানতাম তাহলে মোলার এনট্রপিটা হচ্ছে মাইনাস ডেল মিউ বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, তাহলে ঠিক একই রকম ভাবে এখানে কেমিক্যাল পটেনশিয়াল এক্সপ্রেশন তোমার দিয়ে দেওয়া আছে, তো সেইখান থেকে তুমি জাস্ট এস বারটাকে বের করবে। তাহলে এটা তোমাকে একটা কাজ দিচ্ছি, মানে তুমি জাস্ট মানে এই ইকুয়েশনটাকে ইউজ করবে আর কি, মানে হিন্টসটা তোমায় দিয়ে দিচ্ছি। এস বারটা হচ্ছে মাইনাস ডেল মিউ বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, আর এই মিউর এক্সপ্রেশন তোমার দিয়ে দেওয়া আছে, মিউর এক্সপ্রেশন তুমি বসাবে, বসিয়ে তুমি কাজটাকে করবে, কাজ করলে কত কি বেরোবে বেরিয়ে। ঠিক আছে, তাহলে এবারে আরো দুটো কাজ তোমায় দিয়ে দিই। ধরো এই যে ফর ভ্যান মানে মানে এইভাবে লিখছি, ফর এ নন আইডিয়াল গ্যাস chemical potential is given as এই ধরো mu equal to mu is which is a function of temperature only plus RT ln P by 1 bar plus B minus A by RT into P plus 2B minus A by RT into AP by 2 R square T square AP square by 2R square T square, এইটা তোমার বলে দেওয়া আছে। তারপরে নন আইডিয়াল গ্যাস কেমিক্যাল প্রসেস গিভেন এজ এইটা, আমি বললাম যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্টেট ফর দ্য গ্যাস। 1 নম্বর হচ্ছে তুমি ইকুয়েশন অফ স্টেটটাকে বের করবে, মানে ভি বারটাকে বের করবে, তাহলে ইকুয়েশন অফ স্টেট বেরিয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে আর একটা জিনিস, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ এস বার, তোমার যেটা মোলার এনট্রপির এক্সপ্রেশনটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই কাজটা তুমি করবে। হ্যাঁ, আচ্ছা এইটা করলে আর আরেকটা যে গ্যাস বলেছিলাম সেটা তুমি অটোমেটিক্যালি করতে পারবে, মানে সেটা আর নতুন করে কিছু না, মানে একদম একই রকমের। পরে নন আইডিয়াল গ্যাস chemical potential is given as mu equal to mu 0 which is a function of temperature plus RT ln P by 1 bar minus AP by RT
মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার বাই 2 আর কিউব পি কিউব। এইটা এখান থেকে তোমাকে বের করতে দিলাম ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্টেট ফর দ্য গ্যাস, এটা। আর 2 নম্বর হচ্ছে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ এস বার। হ্যাঁ, এস বারের এক্সপ্রেশনটা তোমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার মানে জিনিসটা। আসলে এইটা আমি এই পর্যন্ত বললাম, তুমি চাইলে মানে অন্ততপক্ষে একটার ক্ষেত্রে ধরো এইটা তুমি দেখো। এবারে তুমি এর সঙ্গে সঙ্গে, আচ্ছা এইখানে আমি এইভাবে না লিখে এইভাবে বলছি। তুমি এই যেমন এস আমি বের করতে দিচ্ছি, এস এর সঙ্গে বাকি জিনিসও তুমি বের করে ফেলতে পারো। কেমন করে দেখো, দেখো জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এবারে মোলার ভ্যালু করলে তোমার জি মানে হচ্ছে মিউ, মিউ ইকুয়াল টু তোমার এইচ বার মাইনাস টি ইন্টু এস বার। মানে যেহেতু এই তোমার জিটা হচ্ছে তোমার এইচ মাইনাস টিএস বাই ডেফিনেশন, তাহলে এইচটা কি, এইটা হচ্ছে জি প্লাস টিএস। তাকে যদি পার মোল করো তাহলে এইচ বারটা কত হয়ে গেল, জি বাই এন, মানে জি বার, জি বার মানে বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস টি ইন্টু এস বার। তাহলে এইটাই হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বলে দিয়েছে, এনট্রপির এক্সপ্রেশন তুমি বের করে ফেলেছো, তাহলে সেইখান থেকে তুমি এইচ বারের এক্সপ্রেশন বের করতে পারো। আর যখন এইচ বার পারলে, ইউটা হচ্ছে যেহেতু এইচ মাইনাস পিভি, তো সেখান থেকে তুমি ইউ বারও বের করে ফেলতে পারবো চাইলে। মানে আমি এইগুলোও কিন্তু চাইলে তুমি বের করে ফেলতে পারো। আমি তোমাকে শুধু এসটাকে বের করতে বলছি, কিন্তু এইচ বার বা ইউ বার বের করাটা আর কোনো ব্যাপারই নয় আর কি। জাস্ট যেহেতু তোমার জি বার আর এস বার তোমার অলরেডি জানা থাকছে, বা মিউ আর এস তোমার অলরেডি জানা থাকছে, তো এইগুলো তুমি বের করতে পারতে। এখানেও তাই আমি বলছি এটাকে তুমি এইচ বার বের করো এবং এর সঙ্গে ইউ বারও বের করো, সবগুলোই বের করে দিও। ঠিক আছে, হলো? তাহলে প্রবলেমগুলো বোঝা গেল, করতে পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পারবো স্যার। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম দেখো বলছি। ধরো এই যে তুমি একটা গ্যাস তুমি কনসিডার করলে, যেটা এরকম দেখতে, পি ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আর টি, মানে একটা ইকুয়েশন অফ স্টেট। যে ইকুয়েশন অফ স্টেটটা হচ্ছে ইন্টারমলিকুলার রিপালশন টার্ম বিটা আছে, কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা নেই আর কি। ঠিক আছে, আচ্ছা এর জন্যে তুমি এইভাবে লেখো, পি ভি বার মাইনাস বিপি ইকুয়াল টু হচ্ছে আর টি। তাহলে পি ভি বার ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে আর টি প্লাস বিপি। তাহলে এইখান থেকে জেড যেটা, সেটা হচ্ছে পি ভি বার বাই আর টি, সেটা কত হচ্ছে না 1 প্লাস বিপি বাই আর টি হচ্ছে। মানে জেডটা যে পি ভি বার বাই আর টি, তাহলে আর টি দিয়ে ভাগ করে দিলে এটা 1 হয়ে গেল, এটা বিপি বাই আর টি হয়ে গেল। তাহলে জেডটা হচ্ছে 1 প্লাস বিপি বাই আর টি। তাহলে এবারে দেখো, তুমি যদি সকল এলএন গামাটাকে ক্যালকুলেট করো, তাহলে ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস 1 বাই পি ডিপি, ইন্টিগ্রাল 0 থেকে পি। তাহলে এই যে এক্সপ্রেশনটা, জেডটা যদি 1 প্লাস বিপি বাই আর টি হয়, তাহলে জেড মাইনাস 1 বাই পি সেটা কত হয়ে যায়, বি বাই আর টি হয়ে যাচ্ছে। পি বাই, তাহলে জেড মাইনাস 1 বাই পি সেটা বি বাই আর টি হয়ে যাচ্ছে। মানে এইটা ইজ নাথিং বাট বি বাই আর টি। এখানে একটা পি আছে, ইন্টিগ্রেট করে ফেললে কি দাঁড়াচ্ছে, সরি পি নাই, ডিপি আছে, এটা হয়ে যায়। তাহলে করলে কি দাঁড়াচ্ছে না বিপি বাই আর টি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এলএন গামাটা সেইটা বেরোলো কত, তোমার বিপি বাই আর টি। এলএন গামাটা বেরোলো বিপি বাই আর টি। ঠিক আছে, এইটা। আচ্ছা এবারে এই যে এলএন গামাটা বিপি বাই আর টি বেরোচ্ছে, তুমি এটাকে চাইলে গামাটাকে এফ বাই পি এইসব লিখে দিতে পারো। মানে বেসিক্যালি ধরো, তাহলে এইখান থেকে একটা কাজ তুমি করতে পারছো, সেটা হচ্ছে তোমার গামা যেটা বেসিক্যালি তোমার এফ বাই পি, সেটা কত হবে তাহলে, ই টু দি পাওয়ার বিপি বাই আর টি, এইটা। আর এটাকে এক্সপান্ড করো, 1 প্লাস বিপি বাই আর টি প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল পি স্কোয়ার বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডট 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 ডট, এইটা। আর এবারে এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারো 1 প্লাস
বিপি বাই আরটি দিয়ে কখন, যখন প্রেসারটা প্রচন্ড বেশি নয় এবং টেম্পারেচারটা প্রচন্ড কম নয়। মানে এই টার্মগুলো কি আস্তে আস্তে ছোট হয়। এবার এই পরের টার্মগুলো তুমি নেগলেক্ট করতে পারো কখন না, হোয়েন প্রেসার ইজ নট টু হাই অ্যান্ড টেম্পারেচার ইজ নট টু লো। যদি প্রেসার প্রচন্ড বেশি না হয়, টেম্পারেচার প্রচন্ড কম না হয়, তাহলে তুমি এটাকে অ্যাপ্রক্সিমেট করতে 1 প্লাস বিপি বাই আরটি দিয়ে তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারছো এইটা। আচ্ছা, এবারে এইটা দিয়ে যদি তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারো, তাহলে 1 প্লাস বিপি বাই আরটিটা কি দেখো তো? 1 প্লাস বিপি বাই আরটি ইজ নাথিং বাট জেড। দেখো 1 প্লাস বিপি বাই আরটি ইজ নাথিং বাট কিন্তু জেড, কিন্তু তুমি মাথায় রাখো, ঠিক আছে তো? হ্যাঁ, এইটা তাহলে দিস ইজ নাথিং বাট জেড। আচ্ছা, জেড আবার কি? ভিবার বাই ভিবার আইডিয়াল। তার মানে কি তোমার এটা বেসিক্যালি দেখো, এই ভিবার বাই ভিবার আইডিয়াল, তার মানে এটা তুমি লিখতে পারো পি ভিবার বাই আরটি। তুমি এটাকে লেখো পি বাই আরটি বাই ভিবার, এরকম লেখো। তাহলে আমি এই জেড পেয়ে গেলাম। জেডটাকে আমি, জেড বাই ডেফিনেশন হচ্ছে তোমার ভিবার বার ভিবার আইডিয়াল। এবারে ভিবার আইডিয়াল যেহেতু আরটি বাই পি, তুমি সেটা লিখলে কত? পি ভিবার বাই আরটি। তাহলে উপরে পিটাকে রেখে ভিবারটাকে নিচে পাঠিয়ে দাও। আর এইটাকে তুমি লেখো একটা নতুন নোটেশন দিয়ে পি বাই পি আইডিয়াল বলে, যেখানে পি আইডিয়ালটা এইরকম ভাবে ডিফাইন করছো, আরটি বাই ভিবার হিসেবে তুমি ডিফাইন করছো। মানে বেসিক্যালি ব্যাপারটা কি, যে তোমার এমনি পি আইডিয়াল অ্যাকচুয়ালি লেখা উচিত কি আরটি বাই ভি আইডিয়াল লেখা উচিত এইটা। কিন্তু এখানে কি করা হচ্ছে, এখানে পি আইডিয়াল একটা নতুন ডেফিনেশন ঠিক করা হচ্ছে। সেটা হচ্ছে যেটা আইডিয়াল গাছে ইকুয়েশন অফ স্টেট ওবে করছে, কিন্তু এখানে মোলার ভলিউমটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল যে মোলার ভলিউম সেটা, মানে কন্টেনারের ভলিউম। ধরো একটা কন্টেনার আছে, তার টোটাল একটা ভলিউম আছে ভি, সেখানে ধরো এন মোল কোন একটা গ্যাস আছে, তাহলে টোটাল ভলিউমকে এন দিয়ে ভাগ করে তুমি যেটা পাচ্ছ সেটাই এখানে হচ্ছে মোলার ভলিউম। তার মানে পি আইডিয়ালটা যদি আরটি বাই ভিবার তুমি দেখো, তাহলে দেখো এইটাকে লিখতে পারছো পি বাই পি আইডিয়াল। তাহলে এবারে খেয়াল করে দেখো যে এফ বাই পি গামা ইকুয়াল টু এফ বাই পি, সেটা তোমার এটা বেরোলো। তাহলে এখান থেকে পি স্কোয়ারটা কত বেরোচ্ছে? এফ ইন্টু পি আইডিয়াল, অথবা পিটা বেরোচ্ছে কত? রুট ওভার অফ এফ ইন্টু পি আইডিয়াল। তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি এই প্রেসার, ফিউগাসিটি, আইডিয়াল গ্যাস প্রেসার তাদের একটা সম্পর্ক বের করতে চাও, সেটা কিরকম বেরোচ্ছে দেখো। জাস্ট প্রেসারটা ইজ দ্য জিওমেট্রিক মিন অফ ফিউগাসিটি অ্যান্ড আইডিয়াল গ্যাস প্রেসার। তাহলে পিটা হয়ে যাচ্ছে একটা জিওমেট্রিক মিন। তার মানে জাস্ট দেখো খেয়াল করে যে তোমার পিটা হয়ে গেল এখানে। জাস্ট এটা বেসিক্যালি হচ্ছে মানে পি, মানে প্রেসারটা ইজ দ্য জিওমেট্রিক মিন অফ ফিউগাসিটি অ্যান্ড আইডিয়াল প্রেসার, যে আইডিয়াল প্রেসারটা আরটি বাই ভিবার এইরকম ভাবে ডিফাইন করা হয়েছে। তাহলে এইটা পরীক্ষায় মাঝে মাঝে দেয় 2 নম্বরের কোশ্চেন হিসেবে, যে তোমাকে এই এরকম একটা ইকুয়েশন অফ স্টেট বলে দিল, বা আবার অনেক সময় হয়তো এরকম করে না বলে দিয়ে তোমার এরকমও বলা থাকে, মানে এই যে জেডটা তোমার 1 প্লাস বিপি বাই আরটি বেরোলো তো, হ্যাঁ, এইটাকে অনেক সময় কি করে, মানে অনেক সময় এইটার বদলে এরকম তোমাকে দিয়ে দেয় আর কি, যে জেডটা তোমার এইরকম ভাবে তোমার বলে দিচ্ছে 1 প্লাস একটা ক্যাপিটাল বি হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার ইন্টু পি। মানে এইরকম যদি কোনো একটা তোমার সকল জেডের এক্সপ্রেশন হয়, হ্যাঁ, যদি মানে এটা এটা কিন্তু তাই দাঁড়ালো, কিন্তু জেডটা হয়ে গেল 1 প্লাস বিপি বাই আরটি। তাহলে বি বাই আরটিকে তুমি একটা ক্যাপিটাল বি বলছো, যে বিটা হচ্ছে টি এর ফাংশন ইন্টু পি। যদি এমন হয় যে ইফ জেড ইকুয়াল টু 1 প্লাস বিপি বাই বি অ্যাজ এ ফাংশন অফ টি ইন্টু পি, দেন সো দ্যাট পিটা হচ্ছে তোমার রুট ওভার অফ এফ ইন্টু পি আইডিয়াল, যেখানে পি আইডিয়াল বাই ডেফিনেশন তোমার আরটি বাই ভিবা। তাহলে এইরকম করেও তোমার প্রবলেমটা দিতে পারে, মানে একদম আমি তোমার একটা স্পেসিফিক ইকুয়েশন অফ স্টেট লিখে করলাম, তার বদলে অনেক সময় এইরকম করেও প্রবলেমটা দিতে পারে, যে তোমার জেড এর এক্সপ্রেশনটা বলে দেওয়া আছে এরকম, সেইখান থেকে তুমি জাস্ট দেখাও যে
পিটা হচ্ছে ইজ দ্য জিওমেট্রি মিন অফ এফ ইন্টু পি আইডিয়াল, সেই রকম করেও কিন্তু প্রবলেমটা তোমরা দিতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে হোমওয়ার্ক মানে তোমাকে করতে কিছু হচ্ছে না, আমি করেই দিয়েছি। মানে যেখানে আমি ইকুয়েশন অফ স্টেট থেকে জেড এর এক্সপ্রেশনটা এই ফর্মে বের করে করলাম, আর তার বদলে তোমাকে হয়তো সরাসরি এই এক্সপ্রেশনটা দিয়ে দেওয়া হলো, দিয়ে দিয়ে সেখান থেকে তোমাকে বাকি কাজটা করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে আমরা তোমার এই ফিগাসিটি নিয়ে কিন্তু অনেকটা আলোচনা করলাম। মানে আগের দিন ফিগাসিটি কোএফিসিয়েন্টটা জাস্ট ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছিল, আজকে ফিগাসিটি এবং ফুগাসিটি কোএফিসিয়েন্ট তার সঙ্গে গ্যাসের ইকুয়েশন অফ স্টেট যদি জানো, সেই নিয়ে মিশিয়ে আর কি আমি অনেক কিছু এখানে করলাম আর কি, সেইগুলো একটু ভালো করে তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই চ্যাপ্টারটা একটু শেষ করতে চাইছি। আমি কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিশ্চয়ই আলোচনা করার কথা, সেগুলো করতেই পারি। তার আগে আমরা কাজ করি তোমার ওই নন আইডিয়াল সলিউশন, মানে অ্যাকচুয়ালি নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে বা নন ইলেকট্রোলাইটিক সলিউশন বললে আরো ভালো, মানে ইলেকট্রোলাইটিক সলিউশন কেসটা একটুখানি কমপ্লিকেটেড কেস। সেটা যখন আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলবো, আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, আয়নিক ইকুইলিব্রিয়াম আছে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বোঝার জন্য আমার জাস্ট নন ইলেকট্রোলাইটের জন্য যে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন সেটা জানলেই চলবে। কিন্তু যদি তোমার একটা ইলেকট্রোলাইটিক সলিউশন হয়ে যায়, যেখান থেকে তোমার আয়নিক ইকুইলিব্রিয়াম আসবে আর কি, তার ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা একটু কমপ্লিকেটেড হয় আর কি, সেটাকে আমি পরে আলোচনা করব। তাহলে আজকে আমি যে পার্টটা নেক্সট করতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বের করা পরে নন ইলেকট্রোলাইটিক সলিউশন। কেমিক্যাল পোটেনশিয়াল ফর এ নন ইলেকট্রোলাইটিক সলিউশন। ব্যাপারটা খুব সহজ, মানে তুমি আগে এখন পর্যন্ত যেগুলো করেছো আর কি, সেইগুলো মাথায় থাকলেই তোমার ব্যাপারটা হয়ে যাবে আর কি। তুমি দেখো যে তুমি যদি একটা আইডিয়াল গ্যাস কনসিডার করতে, আইডিয়াল গ্যাস, এবং যেটা পরে দেখবে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেমন ইকুয়েশনগুলো তোমার দেখতে হয় না, একটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে একই টাইপের ইকুয়েশন দেখতে হয় আর কি। মানে আইডিয়াল গ্যাসের জন্য তুমি ইকুয়েশনগুলো জানো, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেও কিন্তু মানে ইকুয়েশনগুলো একই রকমের দেখতে হয়। মানে আইডিয়াল গ্যাস অর তুমি যদি আইডিয়াল সলিউশন বলো, হ্যাঁ, দুজনের ক্ষেত্রে ইকুয়েশনগুলো একই রকমের দেখতে। এই আইডিয়াল সলিউশন এই ডিসকাশনটা অ্যাকচুয়ালি এখন করছি না আমি। মানে আইডিয়াল গ্যাস যেমন করে ধরো এই যে ডেল্টা জি মিক্সিং, ডেল্টা এস মিক্সিং, ডেল্টা ভি মিক্সিং, ডেল্টা এইচ মিক্সিং, তুমি যা যা এক্সপ্রেশন পেয়েছো না, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম এক্সপ্রেশন বেরোয়। কিন্তু আইডিয়াল সলিউশন এই পার্টটা তোমাদের পরের সেমিস্টারে আছে, 4th সেমিস্টারে আছে। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে একটা আলোচনা করছি না, কিন্তু আমি জেনারেলাইজ করে দিচ্ছি ব্যাপারটাকে। আইডিয়াল গ্যাসের জন্য যেমন ইকুয়েশন পেয়েছো, আইডিয়াল সলিউশনের জন্য তুমি সেই ইকুয়েশনটাকে পেয়েছো আর কি। আচ্ছা, সেখানে কি হয় না, আইডিয়াল গ্যাস মানে এখানে আইডিয়াল গ্যাস মিক্সচার, কিন্তু হ্যাঁ, পিওর আইডিয়াল গ্যাস আমি নামছি না, আইডিয়াল গ্যাস মিক্সচার অথবা আইডিয়াল সলিউশন। তাতে আইগেনস্পেসিকের কেমিক্যাল পোটেনশিয়ালটাকে তুমি লেখো এই পিওর অবস্থায় তার কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT ln xi। দেখবি এরকম আমি করে দিয়েছিলাম যে একটা আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে ith কম্পোনেন্টে যদি একা একা থাকতো তার কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT ln xi। আচ্ছা, যেখানে মিউ আই স্টারটা সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল of the pure ith component। ith component যদি একা একা থাকতো তার যে কেমিক্যাল পোটেনশিয়ালটা, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর ith component, ith component mu I star chemical potential of the pure ith component, এইটা which is a function of টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যেটা টেম্পারেচার এবং প্রেসারের ফাংশন। স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল কিন্তু এটা নয়। স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ 0 লিখতাম, সেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। এটা হচ্ছে টেম্পারেচার এবং প্রেসারের ফাংশন। আর মিউ আইটা কি, এটা হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল of the
ith component in solution, এইটা, আর দিস is a function of temperature, pressure and mole fraction xi, মানে ith physical mole fraction xi তার ফাংশন। এটা ছিল, এটা কার জন্য না, এটা তোমার বেসিক্যালি আইডিয়াল গ্যাস মিক্সার বা আইডিয়াল সলিউশনের জন্য। এবারে আমি লিখছি যেমন আইডিয়াল গ্যাস থেকে আমি রিয়েল গ্যাসে গেলাম, ঠিক একই রকম ভাবে ফর নন আইডিয়াল সলিউশন লেট আস রাইট, মানে আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসে যাওয়ার জন্য তুমি কি করলে, যেখানে প্রেসার ছিল প্রেসারটাকে গামা ইন্টু প্রেসার করে দিলে, হ্যাঁ, মানে ফিগাসিটি লিখলে, ফিগাসিটি মানে গামা ইন্টু প্রেসার, ঠিক সেরকম ভাবে একটা নন আইডিয়াল সলিউশনের জন্য মিউ আইটাকে লিখছি, মিউ আই স্টার যেমন আছে প্লাস আরটি এলএন, এই এক্সআই এর জায়গায় আমি লিখলাম গামা আই ইন্টু এক্সআই। এইটা তাহলে নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তুমি এটাকে লিখলে গামা আইটা হচ্ছে মিউ আই স্টার প্লাস আরটি এলএন, এই এক্সআই এর সাথে একটা গামা আই জাস্ট গুণ করে দিলে, ঠিক আছে। আচ্ছা, এবার এই গামা আই এর জাস্ট মানেটা একটুখানি বুঝে নিতে হবে। এই গামা আইটা, এইটাকে বলা হচ্ছে তোমার সকল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, যেমন ফিউগাসিটি কোএফিসিয়েন্ট তুমি দেখেছিলে, এখানে গামা আইটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, বা আরো জেনারেলি তুমি যদি বলো এটাকে বলা হয় রেশনাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। কারণ আরেকটা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আছে যাকে বলে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, সেটা আমি পরে আলোচনা করছি। এটাকে বলে রেশনাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট হুইচ ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি, এটাকে ইউনিটলেস কোয়ান্টিটি। which is a unitless quantity, এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা, এবারে দেখো যেটা হচ্ছে কি, যদি তোমার আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয়, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এই বাঁ দিকের ইকুয়েশন রিডিউস করে যেতে হবে। তার মানে বেসিক্যালি জাস্ট সিম্পলি মানেটা হচ্ছে এই যে মানে আমাকে এই গামা এর উপর একটা রেস্ট্রিকশন বা কন্ডিশন বের করতে হবে যখন হচ্ছে তোমার ওই ওটা আইডিয়াল বা আইডিয়াল সলিউশনে রিডিউস করে যায়। সেইটা তোমার একটু বুঝতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলি, যে আমি যদি এরকম ভাবে ব্যাপারটাকে ভাবি আরো সহজভাবে দেখার জন্য, গামা ইন্টু এক্স আই, সেটাকে আমি এআই যদি নাম দিয়ে দিই, যে এআইটাকে ধরো এরকম একটা নাম বললাম রেশনাল অ্যাক্টিভিটি, যেমন ফিউগাসিটি কোএফিসিয়েন্ট থাকলে ফিউগাসিটি থাকে, যেমন রেশনাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আছে মানে হচ্ছে একটা রেশনাল অ্যাক্টিভিটি আছে ধরো এইটা। তাহলে গামা আই এক্স আই যদি তুমি এআই বলো, তাহলে তখন তুমি এটা লিখতে পারো, মিউ আইটা একটু ছোট ফর্মে হয়তো দেখতে হয়ে গেল, মিউ আই হচ্ছে মিউ আই স্টার প্লাস আরটি এলএন এআই। তাহলে দেখো একটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তুমি কেমিক্যাল পোটেনশিয়াল এইরকম ভাবে লিখছো, একটা নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তুমি কেমিক্যাল পোটেনশিয়ালটাকে লিখবে এইরকম ভাবে, মানে ওখানে যেখানে এক্স আই ছিল এখানে তার বদলে তুমি এআই লিখে দাও। হ্যাঁ, এআইটা যেখানে হচ্ছে রেশনাল অ্যাক্টিভিটি, আর এআই মানে হচ্ছে তোমার বেসিক্যালি গামা আই ইন্টু এআই। আচ্ছা দেখো, এবারে কথা হচ্ছে যে একটা ইকুয়েশন যখন বলতে হয় না, সেই ইকুয়েশনের প্রত্যেকটা টার্মের মানে যেন তোমার কাছে পরিষ্কার থাকে। এখনো কিন্তু গামা আই এর মানেটা পরিষ্কার নয়, গামা আই এর মানেটা তোমাকে একটুখানি ভালো করে বুঝতে হবে। এই গামা আই এর মানেটাকে বোঝার জন্যই হচ্ছে তোমার তিনটে ডিফারেন্ট কনভেনশন আছে। কি কি সেই কনভেনশন? তাহলে প্রথমটা হচ্ছে ধরো কনভেনশন 1। আচ্ছা, প্রথম কথা বলি, এই কনভেনশন 1টা কখন অ্যাপ্লিকেবল? না, কনভেনশন 1টা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর সলিউশনস where the pure solvent and pure solute have the same physical state। মানে আমি একটা সলিউশনের ক্ষেত্রে এই কনসেপ্টটা ইউজ করবো যেখানে পিওর সলিউবল এবং পিওর সলিউট হ্যাভ দ্য সেম কেমিক্যাল স্টেট, সেম ফিজিক্যাল স্টেট, মানে গ্যাস থাকলে দুজনেই গ্যাস, লিকুইড থাকলে দুজনেই লিকুইড, মানে এই টাইপের সলিউশনের কথা ভাবছি। মানে বেসিক্যালি দুটো গ্যাসের মিক্সচার মিলে যে সলিউশন হচ্ছে বা দুটো লিকুইডের মিক্সচার মিলে যে সলিউশন হচ্ছে, সেই কেসগুলোতে এটা আমি আলোচনা করছি। জল আর অ্যালকোহলের তুমি মিক্সচার কনসিডার করছো, বা নাইট্রোজেন হাইড্রোজেনের মিক্সচার তুমি কনসিডার করছো, সেই ধরনের সলিউশনের ক্ষেত্রে কনভেনশন 1টা হচ্ছে ভ্যালিড। মানে এমনিতে ধরো জলে তুমি সোডিয়াম ক্লোরাইড দিলে, তাহলে পিওর অবস্থায় জল লিকুইড ফর্মে থাকে, পিওর অবস্থায়
তোমার সোডিয়াম ক্লোরাইড সলিড ফর্মে থাকে, সেইটার জন্য কিন্তু এই কনভেনশনটা চলবে না। এই কনভেনশনটা অ্যাপ্লিকেবল যখন সলভেন্ট এবং সলিউট তাদের ফিজিক্যাল স্টেটগুলো তোমার বেসিক্যালি যেন একই থাকে, ঠিক আছে? এটা আর এবং এইটা থাকলে যেটা সুবিধে সেটা কি না, তুমি দেখো এই মোল ফ্র্যাকশনটা অফ এ পার্টিকুলার স্পিসিস তুমি আপ টু 1 পর্যন্ত যেতে পারো। ধরো জল অ্যালকোহলের মিক্সচারে এমন হলে যে শুধুই জল অ্যালকোহল প্রায় নেই, সেটাও তুমি করতে পারো, তবু সলিউশন রইল। আবার শুধুই অ্যালকোহল জল প্রায় নেই সেরকমও করতে পারো, টিল ওটা এই হোমোজিনিয়াস সলিউশনেই রইল। তাহলে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট সলিড দুটোই কিন্তু আপ টু 1 পর্যন্ত পৌঁছাতে পারো। তাই এদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে গামা আইটা তোমার বেসিক্যালি টেন্স টু 1 হয়ে যাবে কখন না, যখন এক্স আইটা তোমার টেন্স টু 1, কার জন্য না, ফর বোথ সলভেন্ট অ্যান্ড সলিউট। আর এই যেটা যেটা ফর্মালি লেখা হয়েছে এটা কিন্তু নতুন কিছু নয়। তুমি কি জানো যে আইডিয়ালি ডাইলিউট সলিউশন হলে তোমার এই নন আইডিয়াল সলিউশনের ইকুয়েশনগুলো তুমি আইডিয়াল সলিউশনের মতো করে তুমি লিখতে পারবে। এবার আইডিয়ালি ডাইলিউট সলিউশন মানে দেখি, আইডিয়াল ডাইলিউট সলিউশন তুমি এইরকম করে ভাবতে পারো, ধরো জল অ্যালকোহলের মিক্সচারে শুধুই জল আছে, অ্যালকোহল প্রায় নেই, তাহলে এটাও একটা আইডিয়ালি ডাইলিউট সলিউশন। অথবা শুধুই অ্যালকোহল আছে, জল প্রায় নেই, সেটাও একটা আইডিয়ালি ডাইলিউট সলিউশন। তার মানে যেটা কথা হচ্ছে যে তুমি যদি শুধু জল দাও, অর্থাৎ পিওর ওয়াটার, তার ক্ষেত্রে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট তোমাকে 1 লিখতে হবে। বা তুমি ধরো পিওর অ্যালকোহল বলছো, তার জন্য তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট তোমার 1 লিখতে হবে। সেটাকে সেখানে বলা হচ্ছে যে গামা আইটা টেন্স টু 1 হয়ে যাবে যখন এক্স আইটা টেন্স টু 1। এবং এখানে এক্স আইটা সলভেন্ট সলিড দুজনের ক্ষেত্রেই কিন্তু 1 পর্যন্ত তুমি যেতে পারো, এটা ঠিক আছে। আচ্ছা, আবার কনভেনশন 2 কি বলছে? কনভেনশন 2 এইটা কার জন্য অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল ফর সলিউশন where physical states of the solvent and solute are different. তাহলে applicable for solutions where physical states of the solvent and solute are different। হ্যাঁ, মানে ধরো একটা তুমি লিকুইডে গ্যাসের মিক্সচার তুমি দেখছো, অথবা কোনো একটা লিকুইডে একটা সলিডের সলিউশন তুমি কনসিডার করো, মানে বললাম জলেতে তুমি সোডিয়াম ক্লোরাইড দিচ্ছ, বা জলেতে ইউরিয়া দিচ্ছে, বা জলেতে সুক্রোজ দিচ্ছে, এই ধরনের সিচুয়েশনগুলো বলছি। তাহলে অ্যাপ্লিকেবল ফর সলিউশন হোয়ার ফিজিক্যাল স্টেটস অফ দ্য সলভেন্ট অ্যান্ড সলিউট আর ডিফারেন্ট। আর তার সঙ্গে কি যে ফিজিক্যাল স্টেট অফ দ্য আচ্ছা এখানে এটা পিওর সলভেন্ট, হ্যাঁ, পিওর সলভেন্ট অ্যান্ড পিওর সলিউট। আচ্ছা, ফিজিক্যাল স্টেট অফ দ্য pure solvent determines the physical state of the solution as a whole। মানে জলেতে তুমি সোডিয়াম ক্লোরাইড দিচ্ছ, তাহলে জলটা লিকুইড এবং সলিউশনটা কিন্তু লিকুইড হবে। হ্যাঁ, বা তুমি ধরো একটা জলের মধ্যে তুমি হয়তো কোনো একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইডকে তুমি রিজলভ করেছো, সেখানে কার্বন ডাইঅক্সাইডটা জলটা হচ্ছে তোমার বেসিক্যালি লিকুইড স্টেট, এবং সলিউশনের লিকুইড স্টেটটাও হচ্ছে, সলিউশনটা কিন্তু লিকুইড স্টেট, মানে এখানে জলটা হচ্ছে সলভেন্টের রোল প্লে করবে। মানে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে সলভেন্ট এবং সলিউটের ফিজিক্যাল স্টেট যদি আলাদা হয়, সলভেন্টের ফিজিক্যাল স্টেটটাই কিন্তু সলিউশনের ফিজিক্যাল স্টেটটাকে ঠিক করবে, ঠিক আছে। আর আগের সিচুয়েশনে কোনটাকে সলভেন্ট বলে কোনটাকে সলিউট বলে না, যার পরিমাণটা বা যার মোল ফ্র্যাকশনটা বেশি আছে তাকে সলভেন্ট বলে, যার মোল ফ্র্যাকশনটা কম আছে তাকে সলিউট বলে। কিন্তু পরের কনভেনশনে হচ্ছে ওই কার পরিমাণ বেশি আছে কার পরিমাণ কম আছে সেটা নয়, যে যার ফিজিক্যাল স্টেটটা তোমার ওভারঅল ফিজিক্যাল স্টেট অফ দ্য সলিউশনটাকে ঠিক করে দেবে সেটাই তোমার সলভেন্ট, অন্যটা হচ্ছে সলিউট। আর এই পার্টিকুলার কেসে কি দেখো, এই পার্টিকুলার কেসে খেয়াল করো যে সলভেন্টের মোল ফ্র্যাকশন তুমি আপ টু 1 পর্যন্ত নিতে পারো, সলিউটের মোল ফ্র্যাকশন তুমি 1 পর্যন্ত যেতে পারবে না। মানে তুমি বলছো সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন, সেখানে জল একটুখানি সোডিয়াম ক্লোরাইড প্রচুর আছে, তাহলে তোমার কাছে সলিউশন তৈরি হবে না, তার বদলে ওটা তোমার ওই সলিডটা আলাদা রয়ে যাবে। সেই জন্য এক্ষেত্রে কনভেনশনটা একটুখানি ওর আলাদা, যে যদি তুমি মানে সলভেন্টের জন্য, সলভেন্ট আসলে 1 এই সাফিক্সটা ইউজ করা হয়, তার জন্য তোমার সলভেন্টের জন্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট 1 হবে কখন, যখন সলভেন্টের মোল ফ্র্যাকশনটা 1 এর দিকে যাচ্ছে।
আর সলিউটের জন্য কি হচ্ছে, ফর সলিউট হচ্ছে তোমার সলিউটের মোল ফ্র্যাকশনটা সলিউটের অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট 1 এর দিকে যাবে কখন, যখন সলিউটের মোল ফ্র্যাকশন হচ্ছে 0 এর দিকে। তার মানে বেসিক্যালি আইডিয়ালি ডাইলিউট সলিউশন হলে যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট হচ্ছে 1 এর দিকে যায়, সেটা তুমি এখান থেকে বুঝতে পারছো। তাহলে আইডিয়ালি ডাইলিউট সলিউশন মানেটা কি, সলভেন্টটা প্রায় পুরোটা আছে, সলিউটটা প্রায় নেই। অর্থাৎ সলভেন্টের মোল ফ্র্যাকশন যখন 1 এর দিকে যাবে এবং সলিউটের মোল ফ্র্যাকশন যখন 0 এর দিকে যাবে, তখন সেটা আইডিয়ালি ডাইলিউট সলিউশন, তখন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো তাদের রেসপেক্টিভ 1 ভ্যালুতে পৌঁছাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কনভেনশন 2। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি জাস্ট কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ পার্টিকুলার কম্পোনেন্ট ইন এ নন আইডিয়াল সলিউশন, সেইটাকে তুমি বেসিক্যালি আইডিয়াল সলিউশন যেমন দেখতে সেরকম করে লিখছো, শুধু এক্সআইটাকে তুমি এআই দিয়ে রিপ্লেস করে দিয়েছো, যেখানে এআইটা যেটা রেশনাল অ্যাক্টিভিটি, যেটা বেসিক্যালি তোমার রেশনাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইনটু মোল ফ্র্যাকশন। এই রেশনাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা সেইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি ভ্যালু হবে বিভিন্ন সিচুয়েশন, সেইটা নিয়ে আলোচনা চলছে। কনভেনশন 1টা তুমি বুঝলে, কনভেনশন 2টা তুমি বুঝলে আর কি। ঠিক আছে, তাহলে দুটো তফাৎটা পরিষ্কার। কনভেনশন 1-এ তুমি যদি সলভেন্ট এবং সলিউট তাদের ফিজিক্যাল স্টেটটা পিওর অবস্থা যদি একই থাকে, এবং সেটাই হচ্ছে ফিজিক্যাল স্টেট অফ দ্য সলিউশন অ্যাজ এ হোল হয়, তখন দুজনেরই তুমি মোল ফ্র্যাকশন আপ টু 1 পর্যন্ত নিয়ে যেতে পারো। কিন্তু যদি এই পার্টিকুলার কেসে যদি এরকম হয় যে একজন তোমার যে স্টেটে থাকে, অন্যজন অন্য ফিজিক্যাল স্টেটে থাকে, সেখানে সলভেন্টের ফিজিক্যাল স্টেটটাই বেসিক্যালি সলিউশনের ফিজিক্যাল স্টেটটাকে রিপ্রেজেন্ট করছে, তখন সলভেন্টের মোল ফ্র্যাকশন আপ টু 1 পর্যন্ত নিয়ে যাওয়া যায়, কিন্তু সলিউটের মোল ফ্র্যাকশন 1 পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। সলিউটের মোল ফ্র্যাকশন এবারে আইডিয়ালি ডাইলিউট যখন তুমি করবে, সলিউটটা টেন্ডস টু 0 এবং সলভেন্টটা টেন্ডস টু 1, মানে সলিউটের মোল ফ্র্যাকশন টেন্ডস টু 0 এবং সলভেন্টের মোল ফ্র্যাকশন টেন্ডস টু যখন 1 হবে, তখনই তার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো 1 ভ্যালুতে গিয়ে পৌঁছাবে। এটা হচ্ছে তোমার কনভেনশন 2। আচ্ছা, আর একটা কনভেনশন আছে, কনভেনশন 3। আচ্ছা, কনভেনশন 3টায় যেটা করা হচ্ছে যে আগে যেমন আমি কেমিক্যাল পোটেনশিয়ালটাকে মানে পিওর মানে আইডিয়াল গ্যাস মিক্সচার বা আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে পিওর অবস্থায় কেমিক্যাল পোটেনশিয়াল RTL and XI এইভাবে লিখেছি। তাহলে একটা অল্টারনেটিভ রাস্তা কি হতে পারে, অল্টারনেটিভ অ্যাপ্রোচ একটা হতে পারে যে তোমার ধরো তুমি যদি একটা আইডিয়াল সলিউশনই ভাবো বা আইডিয়াল গ্যাস মিক্সচারই ভাবো, তার ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল আইএস কম্পোনেন্ট তুমি চাইলে এটাকে স্ট্যান্ডার্ড সাথে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RTLN, এইখানে তুমি একটা কনসেন্ট্রেশন লিখতে পারো MI/M0, এরকম টাইপের একটা টার্ম তুমি জাস্ট লিখলে, মানে বেসিক্যালি কি যে যেমন তুমি ওইখানে লিখেছিলে প্রেসারের টার্মসে PI/P0, এখানে সলিউশনের ক্ষেত্রে ওটা MI/M0 এইরকম ভাবে লিখছি। তাহলে এইখানে দেখো, এইখানে একটা জিনিস বলি, এই μI0টা কিন্তু তোমার স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল, কেমিক্যাল পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড স্টেট, কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট standard state. This is a function of temperature only. Function of temperature. আগে যখন μi স্টার করেছিলাম সেটা ছিল অ্যাজ এ ফাংশন অফ তোমার টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এক্ষেত্রে μi0 যখন বলে দিচ্ছি, ইটস এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ইটস এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। তাহলে μi স্টারটা ছিল এই যে ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এইটা কিন্তু এই যে ফাংশন অফ টেম্পারেচার অনলি। আচ্ছা, এবারে এমআইটা হচ্ছে তোমার ইউজুয়ালি মোলারিটি, হ্যাঁ, যার ইউনিটটা হচ্ছে তোমার মোল পার লিটারে, আর M0টা হচ্ছে এই লগের ভেতরের টার্মকে তোমার ইউনিটলেস করতে হয়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে তোমার 1 মোল পার লিটার, এটাকে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যাতে করে এই ভেতরের পার্টটা তোমার ইউনিটলেস থাকে এটা। তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালটা যেমন তুমি মোল ফ্র্যাকশনের ফর্মে লিখতে পারো, কেমিক্যাল পোটেনশিয়ালটা কিন্তু তুমি অ্যাকচুয়াল মোলারিটির টার্মসও লিখতে পারো। যদি আইডিয়াল বা আইডিয়ালি একটা আইডিয়াল সলিউশন হয় বা আইডিয়াল গ্যাস মিক্সচার হয়, তখন μi-টাকে তুমি চাইলে μi0 প্লাস RTLN MI/M0 এইরকম ভাবে লিখতে পারছো। আচ্ছা, এখানে এইটাকে বলে নেওয়া দরকার, μi-টা সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith কম্পোনেন্ট ইন সলিউশন, কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith কম্পোনেন্ট ইন আইডিয়াল সলিউশন, chemical potential
of the ith component in ideal solution, আর it is a function of কার ফাংশন, অবশ্যই তোমার টেম্পারেচারের ফাংশন থাকবে এটা, হ্যাঁ, আর তার সাথে হচ্ছে তোমার মানে প্রেশারও তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই, মানে গ্যাস হলে তোমার প্রেশার তার উপরে ডিপেন্ড করবে, টেম্পারেচার ফাংশন থাকবে, প্রেশারের ফাংশন থাকবে, আর বেসিক্যালি হচ্ছে তুমি বলতে পারো এই যে কনসেন্ট্রেশনটা তার ফাংশন, ঠিক আছে। না আগেরটা যেমন টেম্পারেচার, প্রেশার এবং মোল ফ্র্যাকশনের ফাংশন ছিল, এখন টেম্পারেচার, প্রেশার এবং কনসেন্ট্রেশনের ফাংশন ছিল এটা। আচ্ছা, এবারে তুমি যখন নন আইডিয়াল সলিউশনে গেলে, আইডিয়াল থেকে নন আইডিয়াল সলিউশন জিনিসটাকে লেখা হবে কেমন করে, একদম একই লজিক, মিউ আইটাকে লেখা হবে মিউ আই 0 প্লাস আরটি এলএন, এই এম আই বাই এম 0 তার বদলে তুমি জাস্ট একটা গামা আই জাস্ট এখানে জুড়ে দিলে। আচ্ছা, যেখানে এই গামা আইটাকে এখন বলা হবে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তাহলে আগেরটা কি ছিল, আগে ছিল মোল ফ্র্যাকশনের সাথে জিনিসটা গুণ ছিল, এখন বেসিক্যালি কনসেন্ট্রেশনের সাথে গুণ আছে, সেখানে এই গামা আইটাকে বলা হয় প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট হুইচ ইজ এ ইউনিটলেস নাম্বার, হুইচ ইজ এ ইউনিটলেস নাম্বার। আর কি, আর আর দেন তুমি একটা লিখতে পারো, দেন উই ক্যান রাইট, তার আচ্ছা ঠিক আছে, তখন দেন উই ক্যান রাইটটা পরে বলছি। আচ্ছা, আর একটা হচ্ছে যে তুমি এই ভেতরের যে পার্টটা, এই ভেতরের পার্টটাকে তুমি এখন লেখো যে এগেন এই গামা আই এম আই বাই এম 0, এটা তুমি এআই বলো, যে এআইটা এখন হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, গামা আই এম আই বাই এম 0 সেটা হচ্ছে এআই, সেটা তোমার প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে such that we can write, such that we can write mu I equal to mu I 0 plus RT ln AI। তখন তুমি এই কেমিক্যাল পোটেনশিয়ালটাকে mu I 0 plus RT ln AI হিসেবে লিখতে পারবে। যখন এটা mu I 0, এই এআইটা হবে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, আর যখন mu I টা হচ্ছে mu I স্টার, তখন এআইটা হবে তোমার রেশনাল অ্যাক্টিভিটি। এখানে যখন তুমি লিখেছিলে দেখো একই রকম, mu I equal to mu I স্টার RT ln AI লিখেছো, তখন এখানে mu I স্টার যখন, তখন এআইটা হচ্ছে রেশনাল অ্যাক্টিভিটি, আর যখন ওখানে তুমি লিখছো mu I 0 মানে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল, এই এআইটা হয়ে যাবে তোমার প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। আচ্ছা, এবারে এইখানেও ঠিক একই রকম ভাবে ডেফিনেশনটা কমপ্লিট হবে যদি তুমি গামা আইটা কি কন্ডিশনে 1 হবে সেটা তুমি বলে দিতে পারো। তাহলে এখানেও যে কনভেনশনটা চলছে, সেইটা হচ্ছে মানে এটা কনভেনশন 3, হ্যাঁ, এটা হচ্ছে কনভেনশন 3, এইটা হচ্ছে অ্যাপ্লিকেবল কখন না, হোয়েন ফিজিক্যাল states of pure solvent and pure solute are different, physical states of pure solvent and pure solute are different, and physical state of the pure solvent determines the physical state of the solution। তাহলে ফিজিক্যাল স্টেট অফ দ্য সলভেন্ট সেটাই একটা ডিটারমাইন্স করছে ফিজিক্যাল স্টেট অফ দ্য সলিউশন, সেই সিচুয়েশনটা আর কি। আচ্ছা, এই সিচুয়েশনে কি হচ্ছে না, ওই একই রকম যে ফর সলভেন্ট তুমি লিখতে পারবে সলভেন্টের জন্য গামা 1টা তোমার টেন্ডস টু 1 হবে যখন সলভেন্টের মোল ফ্র্যাকশনটা, ওই মোল ফ্র্যাকশনই কিন্তু, হ্যাঁ, সলভেন্টের মোল ফ্র্যাকশন 1 এর দিকে যাবে, আর ফর সলিউট হচ্ছে তোমার গামা আইটা টেন্ডস টু 1 হবে যখন এক্স আইটা টেন্ডস টু 0 হবে। কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা এক্স্যাক্টলি একই,
যে তোমার আইডিয়ালি ডাইলিউট সলিউশন মানে হচ্ছে সলভেন্টটা তার মোল ফ্র্যাকশন 1 এর দিকে চলে যাওয়া, সলিউটের মোল ফ্র্যাকশন 0 এর দিকে চলে যাওয়া। সলভেন্টের মোল ফ্র্যাকশন যখন তোমার 1 হয়ে গেল তখন সেটা পিওর সলভেন্ট, তার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট 1 ধরে নিতে হবে। আর যখন সলিউট হয়ে যাচ্ছে, যার মোল ফ্র্যাকশন টেন্ডস টু 0 হলে তবেই সেটা হচ্ছে তোমার আইডিয়ালি ডাইলিউট সলিউশন। তখন সলিউটের অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা অ্যাক্টিভিটি মানে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট তোমার 1 ধরতে হবে। তাহলে কনভেনশন 2 এবং কনভেনশন 3 দুটো বেসিক্যালি একই রকমের সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, শুধু তফাৎটা কি একটা লেখা হচ্ছে ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল, আর একটা লেখা হচ্ছে ইন টার্মস অফ পিওর অবস্থায় কেমিক্যাল পোটেনশিয়াল, সেইটা হচ্ছে তফাৎ। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যে লাস্ট কনভেনশন যেটা এই যে মিউ আই ইকুয়াল টু মিউ আই 0 প্লাস RTLN AI, এইটা অ্যাকচুয়ালি আমাদের মোর ইউজফুল হবে ইন দ্য কনটেক্সট অফ তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম ইত্যাদি। কারণ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তুমি চাইবে যে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করতে, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করুক, প্রেসারের উপর ডিপেন্ড না করুক। তখন দেখবে স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পরিস্থিতি মিউ আই 0 টার্মসে যদি তুমি লেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। আর যদি কেউ মনে করে যে মিউ আই স্টারের টার্মসে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিফাইন করবে, তখন কিন্তু তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা টেম্পারেচারের সঙ্গে সঙ্গে প্রেসারের উপর ডিপেন্ড করে যাবে, যেটা আমি অ্যাকচুয়ালি চাইছি। তাহলে দেখো জাস্ট লাস্ট পার্টে আমি যেটা আলোচনা করলাম যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ নন ইলেকট্রোলাইটিক সলিউশন, তার জন্য তোমাকে কেমন করে ফর্মুলাগুলোকে লিখতে হবে, এবং সেইখান থেকে আমি কতগুলো কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস হয়ে গেল। একটা হচ্ছে অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, বা মোর প্রিসাইজলি রেশনাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, আর প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তা দেখো যেটা আলোচনা করলাম সেটা তোমার কোনো অসুবিধা আছে কিনা, মানে লাস্ট পার্টে যেটা আমি আলোচনা করলাম সেটা তোমার কাছে পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, দেখো কারো কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। Sir, what to বলো। say about equilibrium constant? What? Sir, what did you say about equilibrium constant? Actually, after completing this chapter, the system of variable composition will shift to chapter that actually discusses the chemical equilibrium. Okay, actually in chemical equilibrium we have to define an equilibrium constant. You probably have heard of equilibrium constant in chemical kinetics. If there is a reversible reactions, then a situation may arise when rate of forward reaction equal to rate of backward reaction, then the ratio of the rate constants for the forward reaction and backward reactions will give you the equilibrium constant. Okay, why it is so called, but why it is a constant? Actually your intention should be that this ratio, that is the ratio of the rate constants for the forward process and the backward process, should depend on as minimum variable as possible. Then it will be a really constant. Actually you have nothing to do regarding the temperature. Equilibrium constant must depend on temperature, but if we want to guarantee that equilibrium constant for a particular reaction should depend only on temperature, not on pressure or anything else, then we have to start with the standard state. Actually equilibrium constant is defined as K equilibrium equal to e to the power minus delta G0 by RT, where delta G0 is the change in Gibbs free energy of a particular reaction as standard state, and standard and Gibbs free energy change for the standard state can be obtained from the expressions of chemical potential as standard state. Okay, so you have to start with the chemical potential as standard state, then for a particular reaction you will get the change in Gibbs free energy at standard state, then you have to define the equilibrium constant as K equilibrium equal to e to the power minus delta G0 by RT, and the equilibrium constant defined in this way should depend only on temperature, not on pressure, because in our previous in our first assumption we have started with the chemical potential as standard state, which is a function of temperature only for a particular reaction. Is it now clear? Yes, sir. Actually this will be much clearer when we come to next class on the discussions of equilibrium constant. Okay, Okay, sir. আচ্ছা দেখো বোঝা গেল যা বলা হয়েছে এখন পর্যন্ত?
হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ স্যার আচ্ছা আমি এই একটা প্রবলেম আমাদের বইয়ে একটুখানি ভুল কষে দেওয়া আছে, আমি সেইটা একটুখানি বলে নিচ্ছি, কারণ পরের দিন তুমি যখন পরীক্ষা দেবে তোমাকে পুরো চ্যাপ্টারটা তোমাকে ভালো রেডি করে ফেলতে হবে, ইনক্লুডিং নিউমেরিক্যাল প্রবলেম। আমি একটা প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম, যেটা আমাদের বইয়ে দেখবে প্রবলেম 28 হিসেবে আছে, সেইখানে এই প্রবলেমটা একটুখানি ভুল কষা আছে। হ্যাঁ, প্রবলেমটা একটুখানি বুঝতে আমাদের ভুল হয়েছিল, তবে এই তো এই নতুন এডিশন বেরিয়ে যাবে বইয়ের, সেখানে আমরা ওটাকে ঠিক করে দেবো আর কি। মানে প্রবলেম 28 যেটা বইয়ে আছে, বলা হচ্ছে যে তোমার মানে প্রথম কথা ডেটাটাও একটু ভুল আছে, সেটা একটা ব্যাপার। মানে প্রথমে লেখা আছে 0.3 মোল, ওটা 3 মোল, 0.3 মোল নয়, ওটা 3 মোল ছিল, 0.3 মোল নয়, 3 মোল হাইড্রোজেন গ্যাস অ্যান্ড 1 মোল, মানে 3.0 তার বদলে 0.3 হয়ে গেছে আর কি। আর 1.0 মোল নাইট্রোজেন গ্যাস, এইটা আর ইন 2 কম্পার্টমেন্টস, are in 2 compartments of equal volume. Compartments are of equal volume respectively at same temperature. At same temperature. Same temperature. So that delta S for mixing when the partition between the compartments between the compartment is removed, between the compartments is removed, আচ্ছা ইজ রিমুভ, এটা তোমাকে বের করতে বলেছে। আর তার সাথে বলে দিয়েছে অ্যাজিউম, ও আচ্ছা আচ্ছা, মানে মানে এটা একটা কমপ্লিট করতে হবে, ইজ আর কি, ইজ মানে যে আমি সো দ্যাট ডেল্টা এস ফর মিক্সিং when the partition between the compartments is removed is delta S mixing, তার ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 23.05 জুল পার কেলভিন। এবারে লেখো অ্যাজিউমিং আইডিয়াল বিহেভিয়ার, ধরে নাও গ্যাসগুলো তোমার আইডিয়ালি বিহেভ করছে, হ্যাঁ ধরে নাও তোমার গ্যাসটা আইডিয়ালি বিহেভ করছে। মানে ব্যাপারটা প্রবলেমটা একটু ভালো করে পড়ে নাও, কি বলছে এখানে, বলছে এরকম জাস্ট গল্পটা, ধরো দুটো কম্পার্টমেন্ট আছে, তাদের ভলিউমটা তোমার এক্স্যাক্টলি একই, তাহলে এরও ভলিউম ভি, এরও ভলিউম ভি, এইটা যে টেম্পারেচার আছে এটা সেই টেম্পারেচারে আছে, এটা তোমায় বলে দিচ্ছি। আচ্ছা দুজনের প্রেশার কিন্তু সমান নয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এইখানে আছে কি, এখানে হাইড্রোজেন আছে 3 মোল, 3 মোল হাইড্রোজেন আছে, আর এখানে কি আছে না 1 মোল নাইট্রোজেন আছে। তাহলে দুজনের যদি ভলিউম একই হয়, হ্যাঁ তাদের টেম্পারেচার যদি একই হয় কিন্তু অ্যামাউন্ট যদি আলাদা থাকে তাহলে প্রেশারটা আলাদা হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা আসলে আমরা যখন মিক্সিং এর যে সমস্ত এক্সপ্রেশন বের করেছিলাম সবটা হচ্ছে at কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে, মানে এইটা যে টেম্পারেচার প্রেসার আছে এইটা সেই টেম্পারেচার প্রেসারে আছে, দেখো আমরা সেইভাবে করে পুরো জিনিসটাকে করেছিলাম। সেই জন্য আমাদের যে মিক্স মানে ডেল্টা এস মিক্সিং বা ডেল্টা জি মিক্সিং ইত্যাদি যা কিছু এক্সপ্রেশন বের করা আছে সবটাই কিন্তু at কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে। এবার সেইটা আমাদের বুঝতে ভুল হয়েছিল, যে আমরা জাস্ট একদম অত কিছু না ভেবে ডেল্টা এস মিক্সিং এর যে এক্সপ্রেশন হয় না তোমার, ডেল্টা এস মিক্সিং এর যে ওই সকল ফর্মুলা হয় যে মাইনাস এনআর সামেশন আবার আই এক্স আই এল এন এক্স আই, এই যে ফর্মুলা, এই ফর্মুলায় বসিয়ে তুমি জাস্ট একটা অ্যান্সার বের করে দিয়েছিলে। কিন্তু খেয়াল রাখবে যে এই যে এক্সপ্রেশনটা যেটা আমাদের বুঝতে ভুল হয়েছিল, সেখানে বই এটা ভুল করে দেওয়া আছে, যে এইটার এক্সপ্রেশনটা কখন সত্যি না, যখন তোমার এটা সত্যি when temperature and pressure are constant,
তুমি দেখো ওই যে যখন এই পার্টিশন রিমুভ করে এন্ট্রপি অফ মিক্সিং বা গিবস-মেনজ অফ মিক্সিং এর এক্সপ্রেশন বের করবে, তখন সর্বত্র টেম্পারেচার প্রেসার সমান ছিল। এখন একটা সিচুয়েশন যেখানে কিন্তু টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট নয়, কারণ এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউমটা কনস্ট্যান্ট একই, কিন্তু অ্যামাউন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট যদি থাকে তাহলে এর প্রেসারটা এই প্রেসারের 3 গুণ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। সেখানে এই এক্সপ্রেশন যেটা আমি এখানে ইউজ করেছি আর কি, মানে এই যে রিলেশনটা, এইটাকে দিয়ে কিন্তু তোমার চলবে না, মানে বইয়ে এটা করে দেওয়া আছে আনফরচুনেটলি। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে না বলছে, এবার পার্টিশন তুমি রিমুভ করো। আচ্ছা রিমুভ করে এমনভাবে করো যে টোটাল ভলিউমটা এখন 2v হয়ে গেল। আর যেহেতু টেম্পারেচারটা ফিক্স ছিল, টেম্পারেচারটা ফিক্স যেমন ছিল তেমনই রয়ে যাবে। এইখানে তোমার কি থাকছে, এই যেহেতু নন রিয়াক্টিভ গ্যাস, তাহলে 3 মোল হাইড্রোজেন থাকছে প্লাস 1 মোল নাইট্রোজেন যেমন থাকছে। ঠিক আছে, 3 মোল হাইড্রোজেন থাকছে, 1 মোল তোমার নাইট্রোজেন থাকছে। বোঝা গেল? তাহলে এবারে দেখো ব্যাপারটা কিছুই না, যেটা হচ্ছে যা তোমার এই কম্পার্টমেন্টেরও ভলিউমটা ভি থেকে 2b হচ্ছে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে, আর এই কম্পার্টমেন্টেরও ভলিউমটা ভি থেকে 2b হচ্ছে তোমার টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে। তার মানে এইখানে তোমার এই 1 নম্বর কম্পার্টমেন্ট মানে টোটাল এন্ট্রপি চেঞ্জটা সকাল আমি যেটা মিক্সিং এর জন্য বের করছি সেটা হচ্ছে যে ডেল্টা এস 1 প্লাস ডেল্টা এস 2 এই যোগফল হিসেবে আমি লিখছি। আচ্ছা ডেল্টা এস 1টা হচ্ছে একটা ওই 3 মোল হাইড্রোজেন গ্যাস ভি থেকে 2b তে যাচ্ছে কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট, তার জন্য এন্ট্রপি চেঞ্জ। আর আরেকটা হচ্ছে যে 1 মোল নাইট্রোজেন ভি ভলিউম থেকে 2b ভলিউমে যাচ্ছে কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট। আগে তুমি নিশ্চয়ই জানো যে ফর আইডিয়াল গ্যাস এই ডেল্টা এস এর এক্সপ্রেশনটা এইরকম ভাবে লেখা যায়, এন সিভি বার ln T2 বাই T1 প্লাস nr ln V2 বাই V1। তাহলে এইরকম ভাবে তুমি আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রপির এক্সপ্রেশন লিখতে পারো। এবার টেম্পারেচার কনস্ট্যান্ট লাগলে প্রথম টার্মটা থাকছে না, তাহলে প্রথম টার্মটা হবে কত, nr মানে 3 মোল, আর এর ভ্যালুটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু ln2, কারণ ভলিউমটা তোমার ভি থেকে 2b হয়েছে, এটা ln2 প্লাস, আর এই যে 1 মোল থেকে যখন তোমার 1 মোল নাইট্রোজেন সে ভি থেকে যখন 2b ভলিউমে যাচ্ছে তার জন্য যে করসপন্ডিং এন্ট্রপিক চেঞ্জটা, তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আর কি, মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এই ফার্স্ট টার্মটা কন্ট্রিবিউট করবে না, পরের টার্মটা হচ্ছে 1 মোল হলো কিন্তু আর এর ভ্যালু 8.314 জুল পার কেলভিন পার মোল হলো, তার সঙ্গে আবার ভলিউমটা দ্বিগুণ হয়েছে ln2 হয়ে গেল এইটা। এবং তুমি জাস্ট এই ক্যালকুলেশনটাকে করে ফেলো, ক্যালকুলেশনটা করে ফেললে ওই যেটা এক্সপ্রেশনটা আছে 23.05 জুল পার কেলভিন, দেখবে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা এই বইয়ে জাস্ট শুধু এই ফর্মুলায় বসিয়ে করে দেওয়া আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যখন তোমার টেম্পারেচার প্রেসারটা কনস্ট্যান্ট। এক্ষেত্রে তা নয়, এখানে তোমাকে এই ফার্স্ট কম্পার্টমেন্টের ভলিউমটা ভি থেকে 2b হলো, সেকেন্ড কম্পার্টমেন্টের ভলিউমটা হচ্ছে ভি থেকে 2b হলো, তার জন্য তোমার যে এন্ট্রপিক চেঞ্জটা আছে সেইটাকে তোমার একটু ভালো করে দেখো। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা করবে। আর এমনিতে তোমার ধরো ডেল্টা যদি এস মিক্সিং বা জি মিক্সিং, ধরো তোমাকে এরকম একটা প্রবলেম জাস্ট বললো, মানে এরকম একটা সিম্পল প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম তোমায় দিল, আমি বললাম ধরো ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন এন্ট্রপি when ধরো 3 মোল হাইড্রোজেন and 1 মোল nitrogen gases are mixed at constant temperature and pressure. ব্র্যাকেটে লিখে দেবে assuming ideal behavior of the gas. আচ্ছা এখানে আর মিক্সড অ্যাট, আচ্ছা ঠিক আছে কনস্ট্যান্ট, এখানে মানে কোন টেম্পারেচার তোমার বলার দরকার পড়বে না, কারণ এন্ট্রপি ক্যালকুলেশনে টেম্পারেচার এক্সপ্রেশনটা লাগে না। তাহলে এই যে পার্টিকুলার কেসটা এখানে যেহেতু বলেই দিচ্ছে তোমার কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে করো, তাহলে এইখানে তুমি এই ফর্মুলাটাকে ইউজ করবে। ডেল্টা এস মিক্সিংটা হচ্ছে
এন আর সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই। তাহলে এখানে টোটাল নাম্বার অফ মোলস কত? 3 একে 4 মানে 4 মোল হলো। আরটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল হলো। আর এখানে x1 ln x1, তাহলে x1টা হচ্ছে হাইড্রোজেনের 3 এর 4 ln 3 এর 4 প্লাস নাইট্রোজেন হচ্ছে মোল ফ্র্যাকশন 1 এর 4 ln 1 এর 4। এই এক্সপ্রেশনে বসাবে, বসে যা অ্যান্সার বেরোবে বেরোবে, করে দেখে নেবে। মানে করে দেখবে এখানে এখানে উত্তরটা বেরোবে -5 এটা হচ্ছে আমাদের বইয়ে যে অঙ্কটা করা আছে তার ক্যালকুলেশনটা ভুল করে দেওয়া আছে। এটা তুমি ক্যালকুলেশনটা করে দেখবে এই 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 এত ও না সরি না এটা 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 এত নয়, এটা তোমার এত এটা তোমার এনট্রপি ক্যালকুলেট করতে দিচ্ছি। এটা এনট্রপিটা ক্যালকুলেট করে দেখবে কত বেরোচ্ছে, এটা বলছি না, এটা ক্যালকুলেট করে দেখবে যেটা বেরোবে বেরোবে। হ্যাঁ, মানে জুল পার কেলভিনে তোমার অ্যান্সারটা বেরোবে, তুমি এটা করে দেখবে। মানে বইয়ে যেটা গিবস এনার্জি এটা বের করতে করে দেওয়া আছে, গিবস এনার্জি কিন্তু ক্যালকুলেশনের উত্তরটা ভুল করা আছে, মানে ডেটাগুলো ঠিক বসানো হয়েছে, তুমি গুনটুন করে দেখবে, গুনটুন করে উত্তরটা কিন্তু এটা ভুল করা আছে সেটাতে। তাহলে এটা এটা তুমি ক্যালকুলেশন করে নেবে, করে নিয়ে যা উত্তর বেরোবে বেরোবে। অবশ্যই পজিটিভ একটা ভ্যালু বেরোবে, কারণ এই যে ln 3 এর 4 সেটা নেগেটিভ, ln 1 এরটা সেটাও নেগেটিভ, তাহলে এই পার্টটা নেগেটিভ, বাইরে একটা নেগেটিভ সাইনে তাহলে ওয়াল জিনিসটা তোমার পজিটিভ। ঠিক আছে, তাহলে এই মতো করে নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, তারপরে ধরো এরকম একটা প্রবলেম তোমার খুব দেয় পরীক্ষায়, যেটা আমরা আগেও বলেছি। ধরো দুটো কোয়ান্টিটি, একটা ধরো তোমার এই ক্যাপিটাল এক্স একটা কোয়ান্টিটি আর ক্যাপিটাল ওয়াই হচ্ছে আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্যাপিটাল এক্সটা ডিপেন্ড করে টেম্পারেচার, প্রেশার আর ধরো যে স্পিসিসগুলো আছে তাদের নাম্বার অফ মোলসের উপরে, এইটা। আর ওয়াইটা ডিপেন্ড করে টেম্পারেচার, প্রেশারের সাথে সাথে হচ্ছে তাদের যে স্পিসিসগুলোকে তাদের মোল ফ্র্যাকশনের উপরে। তাহলে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স অ্যান্ড ওয়াই, তাহলে টু ফিজিক্যাল কোয়ান্টিটিস x and y have the following dependence. হ্যাঁ, সেটা এইটা। এবার কোশ্চেনটা হচ্ছে যে which one is an extensive quantity and which one is an intensive quantity। কোনটা তোমার একটা এক্সটেন্সিভ কোয়ান্টিটি এবং কোনটা তোমার একটা ইন্টেন্সিভ কোয়ান্টিটি সেটা তোমাকে বলতে বলছে, এবং তার অবশ্যই জাস্টিফাই করতে হবে, তার সঙ্গে তোমাকে যে উত্তরটা তুমি বলছো সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। বলো এই দুটোর মধ্যে কোনটা এক্সটেন্সিভ কোনটা ইন্টেন্সিভ, কে বলবে? মানে এক্সটা হচ্ছে এক্সটেন্সিভ আর ওয়াই ইন্টেন্সিভ। হ্যাঁ, কেন বলছো? কারণ এক্সটা ওই নাম্বার অফ মোলস এর উপর ডিপেন্ড করছে, আর ওই নাম্বার অফ মোলস তো মানে মানে মাসের উপর মানে ডিপেন্ড করছে, সেই জন্য একটা মানে মাসটা বলবে না, ওই নাম্বার অফ মোলসটাই ঠিক কথা বলছো। হ্যাঁ, মানে নাম্বার অফ মানে অ্যামাউন্ট মানে কিন্তু ওজনটা নয়, মানে অ্যামাউন্ট মানে কিন্তু নাম্বার অফ মোলসটাই। ঠিকই বলেছো, মানে প্রথমটা নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করছে, তাহলে অবভিয়াসলি সিস্টেমটা দুটো ভাগে ভাগ করলে নাম্বার অফ মোলসটা কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে প্রপার্টিটাও ভাগ হয়ে যাবে, তাহলে সেটা এক্সটেন্সিভ প্রপার্টি। আর ওয়াইটা মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করছে, তাহলে একটা সিস্টেম আছে তুমি মাঝে কিন্তু দুটো ভাগে ভাগ করো, মোল ফ্র্যাকশন কিন্তু পাল্টাবে না, মোল ফ্র্যাকশন পাল্টাবে না, ওয়াই এর ভ্যালুটাও পাল্টাবে না। তাহলে প্রথমটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি আর পরেরটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, এটা করবে। তাহলে জাস্ট মানে আমরা বাকি সব কিছু মোটামুটি আমরা আলোচনা করেছি অলরেডি, যে কেমিক্যাল পোটেনশিয়াল যখন তুমি লিখছো তখন হচ্ছে তোমার মানে তাদের যে ফাংশনাল ডিপেন্ডেন্স গুলো আর কি, মিউ জিরো সেটা কার উপর ডিপেন্ড করে, তোমার পরিষ্কার থাকতে হবে। মিউ আই স্টার কার উপর ডিপেন্ড করে, তোমার পরিষ্কার থাকতে হবে। মিউ আই কার উপর ডিপেন্ড করে সেটা তোমার পরিষ্কার থাকতে হবে। তাহলে এই যে ভেতরে যে ফাংশনাল ডিপেন্ডেন্স গুলো এগুলো সম্বন্ধে তোমার কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে আর কি। ঠিক আছে, এগুলো করো। তো দেখো আমরা মোটামুটি ভাবে এই চ্যাপ্টারটা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন সেইটা নিয়ে যা কিছু আলোচনা করার কথা আমরা করলাম। বইয়ে যে সমস্ত প্রবলেমস গুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রবলেম তুমি সলভ করে নেবে। আমি সামনের দিনে কিন্তু পরীক্ষা নেব, সামনের শুক্রবারে, রবিবার তো কোয়ান্টাম আলাদা করানো হয়, হ্যাঁ সামনের দিনে কিন্তু আমি পরীক্ষা নেব। ঠিক আছে।
দেখো আর কারো কিছু বলার আছে কিনা বলো।